আপু, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য আজকে তোর এমন অবস্থা। আমি যদি সেদিন সত্য কথাটা বলে দিতাম, তাহলে হয়তো এমন হতো না। আমাকে মাফ করে দিস। 1 বছরের উপরে রাজশাহীতে এসেছি। 1 বছর আগে যে ছেড়ে গিয়েছিলাম, গ্র্যাজুয়েট কমপ্লিট করে আর আসা হয়নি। আসা হয়েছে ডাক্তারের কাছে। শরীরের অবস্থা খুব একটা ভালো না। ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার যে টেস্টগুলো দিয়েছে সেগুলো টেস্ট দিয়ে বসে আছি। 5-6 ঘন্টা এদিকে হয়তো বা রিপোর্ট পাবো না। যাই, আশেপাশ থেকে একটু সময় কাটিয়ে আসি। উঠে হাসপাতাল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসলাম। তারপর একটা টিকিট কেটে ভেতরে এসে একটু ঘুরে একটা জায়গায় বসলাম। এখানে যে কতবার আসা হয়েছে তার ঠিক নেই। আহারে, সময়গুলো কত সুন্দর কেটেছে। মনে পড়ে গেল পুরনো দিনগুলির কথা। মাথা নিচু করে ফোন টিপছি, তখন মনে হলো সামনে কেউ এসে দাঁড়িয়েছে। মাথা উঁচু করে তাকাতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চেহারা না দেখতে পারলেও চোখ দুটো খুব চেনা। খুব মানে খুব। চোখে চোখ পড়তেই বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। কিছু বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃৎপিণ্ডের গতি বেড়েই যাচ্ছে। দেখলাম চোখে পানি ছলছল করছে, যে কোনো সময় হয়তো গাল বেয়ে গড়িয়ে পড়বে। মেয়েটা এত ইমোশনাল কী জন্য জানি না, একটুতেই কেঁদে দেয়। জি, কিছু কি বলবেন? এমনভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন? মুখে মাছ থাকলে কি চিনতে পারবো না ভেবেছো? তুমি যদি শত মানুষের ভিড়েও থাকো, তোমাকে আমি ঠিকই চিনে নেব। জি, আপনার কথাটা ঠিক বুঝলাম না। কাকে খুঁজবেন আর কাকে চিনতে পারবেন? মুখ মুখ থেকে মাছটা খুলবা? তোমাকে 17টা মাস সামনে সামনে দেখি নাই, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, একটু খুলবা? এরা কান্না করছে, চোখ থেকে পানি টপ টপ করে হিজাবের মুখেশের ওপর পড়ছে। আমি কি বলবো বা কি করব বুঝতে পারছি না। এমনভাবে কখনো দেখা হবে ভাবতেও পারিনি। নিজের দোষে নিজেই কাছে। এমন ভাবে শুকিয়ে গেছো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? শরীরের এমন অবস্থা আজ কিসের জন্য? আমি কিছু না বলে চুপ করে আছি। ভেতরটা আমারও হু হু করে কান্না করছে। ভেবেছিলাম আর কখনো সামনে যাব না, কিন্তু ও নিজে থেকেই সামনে এসে দাঁড়ালো। পৃথিবী তো গোল, তাই না? আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? মনে তো হচ্ছে হয়েছে। বেবি তো কোলে নিয়ে আছে। ওর মতো তো হয়নি, তাহলে হয়তো ছেলেটা ওর বাবার মতো হয়েছে। আমার সাথে কথা বলবা না? মুখের মাস্কটা খুলবা না? আরেকজন ইরার পাশে এসে দাঁড়িয়েছে। তাকেই দেখি ওর বান্ধবী রুহি আপু। রুহি আপু আমার দিকে একবার তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে ইরাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? কান্না করছিস কেন? আগে তো এমন কয়েকবার করেছিস, কিন্তু কান্না তো করিসনি। আজকে তোর কি হলো? এটা আকাশ। এত বছর থেকে এটা মাথা থেকে সরাতে পারলি না? সরি ভাইয়া, আসলে আপনাকে ওর এক্স বয়ফ্রেন্ড মনে করেছে, তাই এমনভাবে কান্না করছে। এমনভাবে তোর জন্য যে কত জনের কাছে সরি বলতে হবে কে জানে। এই কারণে তোর সাথে কোথাও তেমন বের হই না। আমাকে খোঁজে? আমাকে খোঁজার কি আছে? আমাকে কেন খুঁজবে? বাচ্চাদের মতো কান্না শুরু করেছে। চল এখান থেকে, দে ওকে আমার কোলে। আমি আমি সত্যি বলছি এটা আকাশ। আমার কথা বিশ্বাস না হলে তুই ওকে মুখে মাছটা খুলতে বল। ভাইয়া, কিছু মনে না করলে মুখ থেকে একটু মাছটা খুলবেন? কি বলবো বুঝতে পারছি না। চলে যাব এখান থেকে। মুখ থেকে মাস্ক খুলতেই রুহি আপু আমার দিকে তাকিয়ে আছে, আর ইরাও একইভাবে তাকিয়ে আছে। এই 1.5 বছর কোথায় ছিলে? তোমার নাম্বার অফ। তোমার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হলে বলে উনি নাকি জানে না তুমি কোথায় আছো। তোমার বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞেস করলে বলে তারা কেউ জানে না তুমি কোথায় আছো, কোথায় ছিলে এতদিন। আর তোমার শরীরের এমন অবস্থা কিভাবে হলো? একদম শুকিয়ে গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না? চুপ করে আছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। ছোট একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, বাংলাদেশের মধ্যেই থাকি, আর আমাকে এত খোঁজার কারণটা ঠিক বুঝলাম না। আর খাওয়া দাওয়া ঠিকই করি। তাহলে তুমি এমন ভাবে শুকিয়ে গেছো কেন? তুমি কি অসুস্থ? আচ্ছা, আমি এবার যাই, আমার কাজ আছে। তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আপনার থেকে পালিয়ে বেড়াবো কেন?
আচ্ছা, আমি এখন যাই। তুমি এখান থেকে এক পা যাবা না। তুমি যদি এক পা এখান থেকে নড়ো, তাহলে তোমার কি যে করব জানি না। তুমি যদি সত্যি আমাকে আপু ভেবে থাকো, তাহলে তুমি অবশ্যই আমার কথা শুনবা। একে তো তখন না বলে চলে গিয়েছিল, কিছু বলার প্রয়োজন মনে করেনি, আর এখন আবার চলে যাচ্ছে। রহিয়াপুর কথা শুনে ওনার দিকে দেখলাম। রক্তের সম্পর্কের মানুষগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে চেয়েছে। রক্তের যে বোন, সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মা বাবা, ছোট ভাই সবাই তাড়িয়ে দিয়েছে। আর যাদের সাথে রক্তের সম্পর্ক নেই তারা তো আরও দূর দূর করে তাড়িয়েছে। তবে কিছু মানুষ ছাড়া, আমার বন্ধু রাফি, রুহি আপু আর ইরা, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, তারা বাদে এই তিনজনে আমাকে অনেকভাবেই সাহায্য করেছে, যা কখনো ভুলতে পারবো না, বা ওদের ঋণ কখনো শোধ করতে পারবো কি না যায় না। ওদের জন্য জীবন উৎসর্গ করে দিতেও কখনো পিছুপা হতাম না। আর ভালোবেসেছি বললে সম্পূর্ণ ভুল হবে, কারণ এখনও আগের মতোই ভালোবাসি। তবে আপন করে কাছে টেনে নেওয়ার ইচ্ছাটা মরে গেছে, আর কাছে পেতে ইচ্ছে করে না। আর স্বপ্ন দেখি না তাকে নিয়ে। আগে কত শত স্বপ্ন বুনেছি, তার ঠিক ছিল না। এখন একা থাকতে শিখে গিয়েছি, তাই এমন হয়েছে হয়তো। ভাগ্যে যে এমনভাবে এখানে টেনে নিয়ে আসবে ভাবিনি, কখনো আশাও করিনি এমনভাবে দেখা হবে। ঠোঁটের কোণে হাসি এনে বললাম, জি বলেন। এখানে চুপ করে বসো, আমি কিন্তু বসতে বলেছি। জি। চুপ করে আবারও বসে গেলাম। রুহি আপু বসলো, আর ইরাকেও হাত ধরে বসতে বললে সেও বসে। ইরা তখন থেকে দেখেই যাচ্ছে। এটা আমার ছেলে, ওর বাবার দিকেই চলে গেছে, আমার মতো একটুও হয়নি। বাহ, ভালোই তো। মনে মনে বললাম, আমি ভাবলাম হয়তো এটা ইরা ছেলে হবে। বাপ কা বেটা সিফাই কা ঘোড়া। ভাইয়া, ভাইয়া কোথায়? আসেনি? না, আসেনি, শুধু আমি আর ইরা আর আমার ছেলে এসেছি। তুমি এখানে কোথায় এসেছো, আর তোমার এমন অবস্থা কেন সেটা বলো। ঠিকমতো খাওয়া দাওয়া করছো না? খাওয়া দাওয়া ঠিক মতোই করছি, আর এখানে একটা কাজ এসেছি। আমি তো ওইটাই জানতে চাইছি, এখানে তুমি কি কাজে এসেছো? ডাক্তারের কাছে এসেছি। শরীরের ভিতরে অনেক সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েক মাস থেকে এমন হচ্ছে। ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আর হচ্ছে না। কোন হাসপাতালে এসেছো? পপুলার হাসপাতালে। আমি তো সব উত্তর দিয়েই দিয়েছি, এবার তাহলে যাই। এখানে থাকতে সমস্যা কোথায়? রিপোর্ট বানাতে দিয়েই তো এদিকে এসেছো, তাই না? গিয়ে তো আর রিপোর্ট পেয়ে যাবা না। তোমার রিপোর্ট বের হতে অনেক সময় লাগবে। আর তোমার ফোন নাম্বার দাও, এবং তোমার ঠিকানা দাও, বাসার ঠিকানা দাও। নাও করতে পারছি না। আচ্ছা, নাম্বার নেন। তারপর নাম্বার দিলাম। ইরার ফোন থেকে রিং হচ্ছে। আমি কিছু না বলে চুপ করে আছি। আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, আর যেতেও পারছি না। বাসার ঠিকানা দাও। এটা না জানলেও চলবে, ওখানে গিয়ে খুঁজেও পাবেন না। সন্ধ্যা হতে চললো, তাই বললাম, আচ্ছা এখন যাই, নামাজ পড়া লাগবে। বাইরেই মসজিদ আছে, গিয়ে নামাজ পড়ে নাও। আমি এখন থেকে একবারে বিদায় নিতে চাচ্ছি। না মানে আজকের মতো আর কি। আমার কথা শুনে দুজনেই তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার কারণটা বুঝলাম না। আমি উঠে আসতে যাব, তখন এরা হাত ধরে টান দিল। শরীরে শক্তি না থাকায় নিচে পড়ে যায়। এমন করার মানে কি? তুমি আমার সাথে কথা বললে না কি জন্য? আমাকে ক্ষমা করে দাও। আমি সবকিছু না জেনে না বুঝে তোমার সাথে এরকম করেছিলাম। আমার উচিত হয়নি তোমার সাথে এমন করা। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। মাফ আপনাকে অনেক আগেই করে দিয়েছি। আপনি এখনও সেই পুরনো বিষয় নিয়ে পড়ে আছেন। পুরনো কথা বাদ দিয়ে নতুন কিছু ভাবেন। আমার নতুন কিচ্ছু চাই না। আপডেট হন। আমাকে দেখেন তো কতটা আপডেট হয়ে গেছি। কোনো চিন্তা ভাবনা নেই, কাছে যাচ্ছি, অফিসে যাচ্ছি, আর জীবনটাও চলছে। কোনো পিছুটান নেই। আপনার কেন থাকবে? পিছুটান না রেখে সামনের দিকে অগ্রসর হন, দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। কারো জন্য জীবনকে কি দমিয়ে রাখবেন? এটা ভুল। আপনি চেষ্টা করলেই পারবেন, কিন্তু আপনি চেষ্টা করছেন না। আপনি সেখানেই থেকে যেতে চাচ্ছেন। এই পিছুটান রেখে
নতুন কিছু নিয়ে ভাবেন। আপনার জন্য ওটাই সব থেকে ভালো হবে, বেটার দেন গুড। আমার তো সবকিছু থমকে গেছে। আমি শত চেষ্টা করেও তো অগ্রসর হতে পারছি না। পিছু টানকে কোনোভাবেই জীবন থেকে সরাতে পারছি না। আমি নতুন কিছু চাই না, আমি তোমাকে চাই। আমার তোমাকে লাগবে। আমি তোমাকে ছাড়া একটুও ভালো নেই। তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আমি ভাবতেই চাই না। নিয়তিকে মেনে নিতেই হবে। আমি কথা বলতে চাচ্ছি না। ওখান থেকে বাইরে চলে এসে মসজিদ খুঁজে অজু করে নামাজ পড়তে দাঁড়ালাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার সাথে ঠিক মতো কথা বলো না। আমি ওর সাথে আরো কথা বলতাম। জমানো অনেক কথা আছে। পরে কথা বলিস, ফোন নাম্বার আছে না? বাসা থেকে আমাকে কয়েকবার ফোন দিয়েছে। এখন বাসায় চল প্লিজ, এখন চল। আল্লাহ, আমার ভাগ্যে আর কতটা কষ্ট লিখে রেখেছ কে জানে। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। এত কষ্ট কী জন্য? নামাজ পড়ে বের হয়ে এসে আশেপাশে দেখলাম ওরা আছে কি না, কিন্তু নেই। তাই আবার একটা রিক্সা নিয়ে হাসপাতালের সামনে চলে আসি। এসে রিক্সাওয়ালাকে টাকাটা দিয়ে রাতের শহরটাকে আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে, রিপোর্ট পেয়েছিস? না রে, আশপাশটা ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা, ফোন দিয়েছিলি? ফোন দিয়ে তো বলেছি তোর রিপোর্টটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে জাস্ট পেয়ে যাবি। আমি এসে পরে তোর সাথে দেখা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রাখ, ফোনটা ভাইব্রেশন হচ্ছে, মনে হচ্ছে কেউ ফোন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কে ফোন দিয়েছে দেখ। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা কেটে দে। রাফি ফোনটা কেটে দিতেই ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিয়েছে। ফোনটা কেটে দিলাম। আবার ফোন দিল। জানি যতক্ষণ রিসিভ না করব ততক্ষণ ফোন দিতেই থাকবে, তাই রিসিভ করে না চেনার ভান ধরে বললাম, জি কে বলছেন? আমি। রিপোর্ট পেয়েছো? না, এখন রাস্তায় হাঁটছি, ফোন রাখলাম। আর এখন ফোন না দিলেই খুশি হব বলেই ফোনটা কেটে পকেটে রেখে দিলাম। তারপর হাঁটতে থাকি। 5 বছর আগের কথা মনে পড়ে গেল। কিভাবে কি হলো 5 বছর আগে? চুপচাপ বসে আছি আর ভাবছি কি করব। সামনে পরীক্ষা, অথচ পড়াশোনা ঠিক করে পড়া হয় না। ভালো রেজাল্ট না করতে পারলে রাজশাহীতে পড়াশোনা করতে আসাই বৃথা যাবে। এত কষ্ট করে নিজের খরচ আর ম্যাচের খরচ চালাচ্ছি। ভার্সিটির খরচ থেকে বেঁচে গেছে, কারণ ভার্সিটির খরচ ভার্সিটি বহন করে। সে যাই হোক, দিনগুলো মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে। মন খারাপ করে বসে আছি আর ভাবছি কি করব। তখন কেউ বলল, তোমার মন খারাপ মনে হচ্ছে, কোনো সমস্যা? আর তুমি কোন ক্লাসের? মেয়েলি কণ্ঠ শুনে তাকিয়ে দেখি একটা আপু কথাটা বলছে। জি আপু, প্রথম বর্ষের। আর তেমন কোনো সমস্যা নেই। আরে সমস্যা হলে বলো বলো। আসলে সামনে পরীক্ষা, কিন্তু কী করব না করব বুঝতে পারছি না, তাই টেনশনে আছি। ও, টেনশন কেন করছো? নোট বা বই নেই? বই আছে, কিন্তু পুরো বই কি পড়া সম্ভব? কোনো কিছুর সাহায্য পেলে হতো, মানে মেন মেন যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে পারলেই হতো। মানে বুঝতেই তো পারছেন আপু। আচ্ছা বুঝতে পারছি, ঠিকমতো পড়াশোনা না করলে যা হয় আর কি। আচ্ছা তোমার বাসা কোথায়? চাপাই নবম। আচ্ছা, বছর শেষ হয়ে পরীক্ষা চলে এসেছে, তাও পড়নি কি জন্য? পড়াশোনা করলে তাও তো হতো, তাই না? তাহলে এমন টেনশন করা লাগতো না। আচ্ছা, আগামীকাল এই সময়ে এখানে দাঁড়াবা। আমি তোমাকে আমার যে নোট আছে তোমাকে দিয়ে দেব। ধন্যবাদ আপু। আল্লাহ মনে হচ্ছে আমার কথা শুনেছে। মেয়েটা এবং পাশে যে মেয়েটা আছে তারা যেতে লাগলো। একটু গিয়ে ঘুরে বলল, তোমার নামটা কি? জি, আকাশ আহমেদ নীল। আপনার নাম কি? রুহি। আর এটা আমার বান্ধবী ইরা। আচ্ছা এবার যাই, আর এখানে বসে না থেকে গিয়ে পড়াশোনা করো। আমি মাথা নাড়িয়ে বসে যাই। রাফির আসার জন্য অপেক্ষা করছি। আসলে একসাথে মেসেজ যাব। মনটা একটু খুশি হয়ে গেল। 3-4টা টিউশনই পড়াতে গিয়ে এমন অবস্থা হয়েছে। দুটো বাদ দিয়ে দুটো পড়াতে হবে, না হলে আমার পড়াশোনা 14টা বেঁচে যাবে।
2টা টিউশনি পড়ালে আমার সারা মাস খরচের টাকা চলে যাবে। তারপর রাফি আসতেই ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। তোর তো দরদ কোথা থেকে আসলো রে? চেনা নেই, জানা নেই। তোর তোর নোট ছেলেটাকে দিতে চাইনি? আমি নিজেও জানি না কেন হুট করে দিতে চাইলাম। আর ওগুলো বাসায় থাকলে পড়ে পড়ে নষ্টই হবে, তার থেকে বরং দিয়ে দেই, যদি কিছুটা সাহায্য হয় ছেলেটার। ছেলেটা বেশ ভদ্র আছে, কেমন আমাদের সাথে কথা বলছিল, তখন নিজ দিকে মাথা করেই কথা বলছিল, দেখেছিস? তা তো ভদ্র আছে। আচ্ছা, হঠাৎ ছেলেটার সাথে কেন কথা বলতে গেলাম বলতো? আমি কিভাবে বলবো, তুই ভালো জানিস। কোনো কথা বলতে গেলি তো? আল্লাহ ভালো জানেন এমন কেন হলো। আচ্ছা, এই টপিক বাদ দে তো। রাফির সাথে ম্যাচে চলে আসি। পরের দিন ওই আপুটা নোট দেয় আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ম্যাচে চলে আসি। এমনভাবেই তাদের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে। টুকটাক আড্ডা দেওয়া থেকে শুরু করে একসময় ভার্সিটির পুরোটা সময় কাটানো আর 4 জনের ভিতরে ভালো একটা বন্ডিং হয়। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে, তাই পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি নেই। দেখতে দেখতে পরীক্ষাটাও শেষ হয়ে যায়। রুহি আপুর নোটগুলো আমাকে বেশ অনেকটা সাহায্য করেছে। ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা আপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে, কোথায় যাচ্ছ তুমি? মেসে আছি, তুমি কোথায় আছো? পার্কের দিকে আসো, আমি আর রুহিও আছি। যাব, ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, টিউশনে যেতে হবে। আরে বাবা, এবার তো আসো। আমি তোমার বাবা কিভাবে হই? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার তো আসো। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে চেঞ্জ করে কিছুক্ষণ পরে পার্কে চলে আসি। পার্কে প্রবেশ করতেই ওদের দেখতে পেয়ে ওদের কাছে গেলাম। কেমন আছে সবাই? আজকে কয়েকদিন পর সবার সাথে দেখা। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর পরীক্ষা কেমন হলো শুনি? আপু, তোমাকে এতগুলো ধন্যবাদ। তোমার নোট আমাকে কতটা যে সাহায্য করেছে বলে বোঝাতে পারবো না। রেজাল্ট ভালো হলে কিন্তু ট্রিট দেওয়া লাগবে। আরে দেব, সমস্যা নেই। আচ্ছা, তুমি কেমন আছো সেটা বলো। আমিও ভালো আছি। আর সব সাহায্য বুঝি রুহি করেছে, আমি কিছু করিনি? তুমিও অনেক সাহায্য করেছো। এখন এখানে বসে বসে ঝগড়া করবা? না, মন নেই। ঝগড়ার মুড থাকলে এতক্ষণে ঝগড়ার মায়ের বাপ হয়ে যেত। আচ্ছা চলো ভিতরে গিয়ে একটু ঘুরি। চলো। তারপর ওদের সাথে কিছুক্ষণ ঘুরে আসে যাব। তখন ইরা বলল, ফুচকা খেয়ে যাও। এতক্ষণ খাওয়ালো না, আর এখন আসে বলতে খাওয়াবা না, তার জন্য এতক্ষণে নাটক করতে এসেছো? তোমার ফুচকা তুমিই খাও। আরে খেয়ে নাও। আরে না আপু, তোমরা খাও। এখন খেতে গেলে আমার দেরি হয়ে যাবে। তারপর ওখান থেকে টিউশনিতে চলে আসি। এমনভাবে দিনগুলো কাটতে লাগলো। আমাদের 4 জনের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে লাগলো। নিজেকে এখন কেমন সুখী মানুষ মনে হয়, যা এর আগে কখনো হয়নি। রুহিকে আপু বলে ডাকে, কিন্তু ইরা আপুকে কেন জানি ডাকি না। এটা নিয়েও একদিন, আচ্ছা, তুমি ইরাকে আপু বলো না কেন? ও কি তোমার থেকে বড় না? আমাকে আপু বলো, অথচ ইরাকে আপু বলছো না। দেখো, আগে তোমার সাথে পরিচিত হয়েছি, তোমাকে প্রথম থেকে আপু বলি, তাই না? আমি তোমাকে মন থেকে আপু বলি, তোমাকে আপু মনে করি। আর ইরা আপুকে ফ্রেন্ড মনে করি। ফ্রেন্ডকে তো আপু বলা যায় না, তাই না? হয়তো যায়, কিন্তু কেউ তো ফ্রেন্ডকে আপু বলে না, তাই না? ও আচ্ছা, তাই বুঝি। তোমার মনের ভেতরে অন্য কিছু নেই তো? ছি, আরে না, অমনি কিছু আমার মনের ভিতরে নেই। ইনশাল্লাহ কখনো আসবেও না। কেন নিয়ে আসলে সমস্যা কোথায়? আরে না, যেখানে যে সম্পর্কের দাম নেই সেখানে সেটা না থাকাই ভালো। না হলে দেখা গেছে সম্পর্ক নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তুমি আমার বড় আপুই থেকে যাবা, আর তুমি আর তুই দুজনেই আমার ভালো ফ্রেন্ড হয়ে থেকে যাবা। এটা ঠিক বলেছ। এই হচ্ছে কথা। কিন্তু রুহি আপু আর রাফি তাও এটাকে নিয়ে খোঁচা দেয়। কিন্তু দিলে তো কি হয়েছে, নিজে ঠিক তো সব ঠিক। দিনগুলো এমনভাবেই কেটে যেতে থাকে। প্রথম বর্ষ শেষ হয়, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, আর এখন চতুর্থ বর্ষে। আমার প্রত্যেক সেমিস্টারেই ভালো রেজাল্ট ছিল। রুহি আপু আর ইরা আপু পড়াশোনা অনেক সাহায্য করেছে। দুজনে এখন মাস্টার করছে।
আমার কোনো জায়গায় সমস্যা হলে সমাধান করে দিয়েছে। দুজনেই ভালো স্টুডেন্ট, তবে ইরা আপুর থেকে রুহি আপু পড়াশোনায় একটু বেশিই ভালো। তবে রুহি আপুর থেকে ইরা আপু বেশি সুন্দর এবং কিউট। চতুর্থ বর্ষের শেষ দিকে এমন কিছু ঘটলো যে সব কিছু কেমন এলোমেলো হয়ে যেতে শুরু করলো। ইরার বিহেভিয়ারটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে কেমন একটু বেশি শাসন করছে। এই কয়েক মাস থেকে এমন করছে, সবসময় শাসনের ভিতরে রাখছে, আর আমিও কেমন বাধ্য ছেলের মতো সব কথাই শুনে যাচ্ছি। এটা নিয়ে একদিন, কি ব্যাপার বলতো? তুই দেখি আমার ছোট ভাইকে বেশি শাসন করছিস। কি ব্যাপার? মনের ভেতর কুচকুচ হচ্ছে নাকি? আগে কেমন ছিলি আর এখন কেমন হয়ে গেছিস? আরে না, তেমন কিছু না। হুম 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 তোমার লজ্জা পাওয়া দেখেই বোঝা যাচ্ছে তুমি ভালোবেসে ফেলেছ। কবে থেকে? দূর বাদে তো, কিছু হয়নি। নাটক কম করো প্রিয়, তুমি অন্যজনের প্রতি আসক্ত, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। জানি না কখন ভালোবেসে ফেলেছি। আমার মন আমি কখন ওরে দিয়ে ফেলেছি আমি নিজেই জানি না। বাহ, ভালোই তো, চালিয়ে যাও চালিয়ে যাও। কোনো কিছুই ভালো না, এটা মোটেও ভালো কিছু না। আমি চাইনি ওকে ভালোবাসতে, কিন্তু কিভাবে যে কি হলো। ভালো না কেন? দুজনে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করবি, এর থেকে ভালো কিছু আছে বলে তো মনে হচ্ছে না। সত্যি বলছিস? থাক থাক, লজ্জা পেতে হবে না। প্রপোজ করবি নাকি ভাবছিস? একসেপ্ট করবে, ফিরিয়ে দেবে না তো? আমার তো ভয় করে। আরে কিসের ভয়? তোকে ফিরিয়ে দেবে না দেখিস। আর কোনো সমস্যা হলে আমি আছি না, প্রপোজ করে দে আজকেই। আমার তো ভয় করছে। ধুর শালি। আচ্ছা, তোকে প্রপোজ করা লাগবে না। রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু আমার কেমন কেমন যেন লাগছে। এখন টিফিন টাইম, তাই দুজনে একটু বের হলাম। রুহি আপু আর ইরা আপুকে দেখতে পেয়ে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, কি ব্যাপার, কেমন আছো দুজনে? ভালো, কিন্তু তোমরা দুজনে আসছো কখন? দেখতে তো পাইনি আজকে। আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি আর রাফি বসে যাব, তখন রুহি আপু বলল, রাফি, চলো তো আমার সাথে। কোথায় যাবা? আহা চলো, তারপর বলছি। রুহি আপু উঠে হাঁটতে লাগলো, আর রাফিও পেছনে পেছনে গেল। বুঝলাম না কি আবার হলো আর কেন গেল। রুহি আপুর আবার কি হলো? আমি কিভাবে বলবো, তোমাকে কিছু বলার আছে। বলো। বুঝলাম না তোমাকে এত নার্ভাস লাগছে কেন? আচ্ছা বলছি, তুমি কিভাবে নেবে আমি জানি না, তবে বলে না বলেও থাকতে পারছি না। অনেকদিন ধরেই নিজেকে আটকে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কখন না আর এখন আর পারছি না। আর তুমি আমাকে ফিরিয়ে দিও না, পারবে না প্লিজ। কি কি বললা বুঝতে পারিনি। আমার অনেক লজ্জা করছে, আমি আর বলতে পারবো না। আমি জানি তুমি শুনতে পেয়েছো। সত্যি আমি বুঝতে পারিনি। আচ্ছা বলতে হবে না আর, কি বলে বুঝিই না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই ওয়ান্ট টু লাভ ইউ ফর এভার, ফর সো লং অ্যাজ আই লিভ। মনে মনে খুশি হলেও ভবিষ্যৎ ভেবে বললাম, তুমি মনে হচ্ছে আমার সম্পর্কে ভুলে গেছো। তুমি আবার 2-1 দিন ভেবে দেখো, তারপর যদি তাও বলো ভালোবাসি, তাহলে তখন ভেবে দেখব। আমি সব কিছুই ভেবে দেখেছি। আচ্ছা, আমি কি কয়েক বছর সম্পর্কে জানি না ভেবেছো? আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি এবং ভালোবাসি। তোমার পরিবার কখনো মেনে নেবে না। ওটা আমার উপরে ছেড়ে দাও, মেনে না নিলে তোমার কাছে চলে আসবো। এটা তোমার আবেগ, তুমি এখনো বিবেক দিয়ে ভাবোনি। তুমি যত সহজে বিষয়টাকে দেখছো, বিষয়টা এত সহজ না। আর কথা তো ছিল আমাদের ভিতরে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক তৈরি হবে না, তাহলে এখন এমন কেন? নিজের মন যদি নিজের কথা না শুনে তাহলে কি করব? আর এটা আবেগ না, ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, আমি সবকিছু বুঝে শুনে এই কথা বলছি। তুমি কি শিওর যে তোমার পরিবার মানবে? জানি না, তবে মানতে চেষ্টা করতে তো পারো। যদি মানাতে না পারো তাহলে কি হবে? বলছি না পরিবার ছেড়ে তোমার কাছে চলে আসবো। তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? এগুলো আমি না ভাবলে কে ভাববে?
আমি রিলেশন করব, আমার সম্পর্কের মধ্যে সমস্যা হবে আর অন্য কেউ ভাববে নাকি? তোমার চিন্তা ভাবনা না সবসময় নেগেটিভ, পজিটিভ তো ভাবতেই পারো না। আর আমি যখন বলছি পরিবার না মানলে আমি তোমার কাছে চলে আসবো, তাহলে সমস্যা কোথায়? ভালোবেসে যদি তোমাকে না পাই তাহলে বাকি যেটুকু বেঁচে আছি সেটুকু মরে যাব। যদি তুমি আমার থেকে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সেদিন জীবন্ত লাশ হয়ে যাব। আর আরেকটা কথা, যদি একবার হারিয়ে ফেলো তাহলে সেদিনের পর থেকে আমাকে আর খুঁজে পাবে না। সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা, পজিটিভ তো কিছু ভাবতেই পারো না। দেখো, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। না গেলেই তো ভালো। আই লাভ ইউ টু। আমার কথা শুনে ইরা আমার দিকে তাকালো, চোখে পানি টলমল করছে। চোখে পানি কি জন্য? খুশিতে জড়িয়ে ধরতে পারি? না, এখানে অনেকেই আছে, এখানে জড়িয়ে ধরার পারমিশন দেব না। ঠিক আছে ঠিক আছে, জড়িয়ে ধরবো না। এমনভাবে আমাদের রিলেশন চলতে লাগলো। ঘোরাফেরা, পড়াশোনা, টিউশনি, আড্ডা, এর ভেতর দিয়ে দিনগুলো কাটতে লাগলো। আমার মতো সুখী মানুষ মনে হচ্ছে আর দ্বিতীয় কেউ নেই। আমি এখন অনেক সুখী, অনেক। আগে তো কেয়ার করতো, এখন আরও বেশি করে। এই সুন্দর মুহূর্তগুলোর কথা সারা জীবন মনে থাকবে। জীবন যে এতটাও সুন্দর হতে পারে ভালো না বাসলে জানতেই পারতাম না। দেখতে দেখতে 4-4টা মাস কখন চলে গেল বুঝতেই পারলাম না। একদিন, তোর আপু তো দেখি প্রেম করছে রে। কার সাথে? ওই যে খ্যাত টাইপের একটা ছেলে আছে না, ওর সাথে। কেমন ভিখারির মতো পোশাক আশাক পরে। ওটা তো আপুর ফ্রেন্ড। আরে সেটা তো জানি বন্ধু ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে ফ্রেন্ড নেই, মনে হচ্ছে তোর আপুর সাথে প্রেম চলছে। মনে হচ্ছে কি, আমি শিওর ওই ছেলের সাথে তোর আপুর বয়ফ্রেন্ড। দেখ, আগে কিন্তু 4জন মিলে একসাথে ঘুরতে, আর এখন ওই ছেলে আর তোর আপু একসাথে ঘুরে বেশি। আমি তো একদিন পার্কের ভিতরে জড়িয়েও ধরতে দেখেছি, আর কিস করতেও দেখেছি। কিসব বলছিস? আমি সত্যি বলছি। ওকে তো আজকে, এই চল তো, এই কুত্তার বাচ্চার কত বড় সাহস আমার বোনের সাথে প্রেম করে। বেশ কিছুক্ষণ পরে আমি আর রাফি বসে আছি। তখন ইরার ভাই ইমন এবং ওর বন্ধুরা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওদের এমনভাবে দাঁড়ানো দেখে বললাম, কিছু কি হয়েছে? এমনভাবে সামনে এসে দাঁড়িয়েছে যে? তোর সাহস কত যে তুই আমার বোনের সাথে প্রেম করিস? এই ভিখারির বাচ্চা, তোর কি যোগ্যতা আছে আমার বোনের দিকে হাত বাড়াস? তোর সামর্থ্য আছে যে তুই আমার আপুর খরচ বহন করবি? একদিনে খরচ বহন করার তো সামর্থ্য নেই। মুখটা সামলে কথা বলো। আর তুমি আমাকে তুই করে বলছো কেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখোনি? তোর সাথে কিভাবে কথা বলবি? তুই আজকেই আপুর সাথে ব্রেকআপ করবি। দেখো, ভদ্রভাবে কথা বলো। আর ব্রেকআপ করবো কি করবো না সেটা তোমার কাছ থেকে শুনতে হবে। তোকে ভালোই ভালোই বলছি, তুই আপুর সাথে ব্রেকআপ করবি। এটা তোমার আপুকে কি বলো, ওটাই ভালো হবে। রাফি চল তো। উঠে আসতে যাব তখন ইমন এসে আমার শার্টের কলার ধরেছে। এই ছেলে, তোমার সমস্যা কি? তোমার আপুকে গিয়ে বলো না ব্রেকআপ করে নিতে। তুই আমাদের মাঝে আসবি না, না হলে ভালো হবে না। হাত ছাড়িয়ে নিয়ে বললাম, একদম বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ি করলে তুই কি করবি রে কুত্তার বাচ্চা? মুখের ভাষা খারাপ করে গালি দিতে থাকলো। আমার মাকে নিয়েও গালি দিয়েছে। আর চুপ চুপ করে না থেকে একটা থাপ্পড় দিলাম। ও শার্টের কলার ধরে আরও 2টা থাপ্পড় দিলাম। কেউ এসে আমাকে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় দিয়েছে। গালে হাত দিয়ে দেখি ইরা। কি হয়েছে? তুমি আমার ভাইকে মারছো কেন? তোমার ভাই আমার মা বাবাকে গালি দিচ্ছে কেন? ওকে বারবার বারণ করার পরেও ও আমার সাথে বাজে ব্যবহার করে, আমাকে গালি দেয়। কি জন্য তোমাকে গালি দিছে? তোমার সাথে আমার রিলেশন আছে এটার জন্য আমাকে ব্রেকআপ করতে বলে। তোমার ভাই প্রথম থেকেই বাজে ব্যবহার করছে। ওকে বারবার বারণ করার পরেও শোনে না, বাজে বাজে ভাষায় গালি দিচ্ছে, আর সহ্য করতে না পেরে তখন মারে। আপু, এরা দুজনে মিথ্যা বলছে, এর জন্য আমাকে মারছে না। অন্য জনের সাথে রিলেশন আছে এটা জেনে নিয়েছে, তাই ও আমাকে মারছে। এই 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 দেখ, ওর সাথে এই মেয়েটাকে। এরা ফোনের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, চোখে পানি টলমল করছে। ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি? এই মেয়েটাকে? মেয়েটাকে আমি টিউশনই পড়াই। বিশ্বাস করো, এর সাথে আমার কোনো রিলেশন নেই। আর এর সাথে আমি এতটা ক্লোজ কখনো হইনি। জানি না মেয়েটা আমার এত ক্লোজ কিভাবে হলো। তুমি আমাকে মিথ্যে বলছো, সব কিছু মিথ্যে বলছো। তুমি আমাকে আগে বললে আমি নিজে থেকেই সরে যেতাম। কেন তুমি আমার সাথে এরকম অভিনয় করলে?
সত্যি বিশ্বাস করো, আমি জানি না মেয়েটা আমার এতটা পাশে কিভাবে বসে আছে আর কিভাবে এতটা ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। তুমি এত খারাপ, এই তোমার চরিত্র? কাছে এগিয়ে গিয়ে বললাম, বিশ্বাস করো, সত্যি আমি জানি না এমন কিভাবে হয়েছে। আমার কারোর সাথে কোনো রকম রিলেশন নেই। আপু তোমাকে মিথ্যে বলছে। যদি সম্পর্ক না থাকে তাহলে আমাকে মারলো কেন? আমি জানার পর আমার কাছ থেকে ফোন নিয়েছিল। আমি দিচ্ছিলাম না দেখে আমাকে অমনভাবে মারছিল। এর ক্যারেক্টার ভালো না, ও শুধু তোমাকে ইউজ করছে। তুই অনেক খারাপ। তুই কখনো আমার সামনে আসবি না। তোর এই মুখ যেন কখনো না দেখি। তোকে আর কখনো আমি দেখতেও চাই না। তোর সাথে আমার সম্পর্ক এখানে শেষ। ইরা, দেখো তোমার ভাই সম্পূর্ণ মিথ্যা বলছে। এমন কিছুই না, এটা তো এডিট করা মনে হচ্ছে। চুপ! আমাকে আর ওকে নিয়ে সাফাই গাইতে হবে না। ওর চরিত্র কেমন আমি বুঝতে পেরেছি। থার্ড ক্লাস একটা। আমি ভুল করেছি ওর সাথে প্রেম করে। এদের মতো ছেলেদের সাথে না প্রেম করা যায় না। ইরা চলে গেল, ইমন আর ওর বন্ধুরাও চলে গেল। আমি নিচে বসে পড়লাম, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এমনভাবে ভুল বুঝলো, এই আমাকে ভালোবাসতো? সত্যি মিথ্যা যাচাই বাছাই করলো না। রুহি আপু আমার পাশে এসে বলল, সত্যি করে বলো তো, কি হয়েছে? এমন যে এইসব কিছু বলেছে সব মিথ্যা। আমি আর রাফি বসে আছি, তখন ইমন এসে বলে ওর আপুর সাথে ব্রেকআপ করতে। আমি বললাম, তোমার আপুকে গিয়ে এই কথা বলো। তারপর তুই তুকারি থেকে বাজে বাজে ভাষায় গালি দিতে থাকে। তখন রাগ কন্ট্রোল করতে না পেরে ওকে মারি। আর ওই মেয়েটা আমার ছাত্রী, ওর সাথে এত ক্লোজ হয়ে কখনো দাঁড়িয়েছি বলে মনে হয় না, আর কখনো এত পাশেও বসিনি। বিশ্বাস করো তুমি। ইমন আকাশের সাথে ওর বোনের ব্রেকআপ করানোর জন্য এমন করেছে। আর ওইগুলো পিক এডিট করা মনে হচ্ছে। এগুলোর আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসেছিল। বুঝতে পারছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি টেনশন করিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন মেসে চলে যাও, আমিও বাসায় যাচ্ছি। ওঠো, আর বাচ্চাদের মতো কান্না না করে চলো তো। চোখটা মুছে নিলাম, রুহি আপু হাত ধরে টানছে, তাই উঠে হাঁটতে লাগলাম। ভার্সিটি থেকে বেরিয়ে আসতেই রুহি আপু ওনার রাস্তায় চলে যায়। আমি রাফি হাঁটতে থাকি মেসে যাওয়ার উদ্দেশ্যে। এই আমাকে ভালোবাসে, এই ওর বিশ্বাস। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল? চুপচাপ হাঁটতে লাগে আর মাঝে মধ্যে ফোন দিতে থাকে, কিন্তু রিসিভ করে না। একসময় বন্ধ করে দেয়। মেসে এসে চুপচাপ বসে থাকলাম। এমনভাবেই দিনগুলো কেটে গেল। ইরাকে অনেকবার ফোন দিলাম, কিন্তু একবারও রিসিভ করলো না। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এতদিন যেই ব্যথা পেয়েছি সেই ব্যথা থেকে একদম আলাদাই ব্যথা। চুপ করে বসে আছি, তখন রাফি বলল, দুপুরে কিছু খেলি না, এখনো কি কিছু খাবে না? আগামীকাল পরীক্ষা, তুই কি ভুলে গেছিস? আমার কিছু ভালো লাগছে না রে। এমন কেন হলো বলতো? আল্লাহ আমাকে এতটা অসহায়ভাবে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, শুধু কষ্ট আর কষ্ট দিয়ে? আমি ইরা আপুর সাথে কথা বলবো। এখন একটু খেয়ে নে, আগামীকাল পরীক্ষা। তোর না অনেক স্বপ্ন, সেগুলো তো পূরণ করতে হবে। এখন খেয়ে পড়তে বস। উঠে ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে খেয়ে নিলাম। তারপর পড়তে বসলাম। ঠিকমতো পড়তে না পারলেও একটু পড়েছি। কতবার যে বইয়ের পাতায় চোখের পানি পড়েছে তার ঠিক নেই। পরের দিন ভার্সিটিতে ইরাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ফোন তো রিসিভই করছে না। কতগুলো যে মেসেজ দিয়েছি তা ঠিক নেই। পরীক্ষার সময় হতেই হলে চলে আসলাম। তুমি গতকাল কাজটা ঠিক করেছো? তুমি ওদের সম্পর্কের মধ্যে ফাটল ধরলে কেন? যেটা সত্যি সেটাই তো বলেছি। আপনি গতকাল দেখেননি পিকটা? তুমি সত্যি কথা বলবা না, তাই তো? সত্যিটা বলে দাও। আর যেটা সত্যি সেটা তো গতকাল কি হয়েছে। আমি জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যার ওপর দোষারোপ দিচ্ছ সে কেমন সেটাও জানি। তুমি যে সব কিছু প্যাচ লাগিয়েছ সেটাও জানি। প্লিজ ভাই, সত্যিটা তোমার আপুকে বলে দাও। আরে যেটা সত্যি সেটাই তো বলছি গতকাল। আপনি কি লুচুর সম্পর্ক ভুলে জানেন? যেমনটা ওকে দেখছেন তেমন ওই ছেলে না। বস্তির ছেলে কেমন আর হতে পারে? যাচ্ছ যাও, তবে একটা কথা শুনে রাখো। তুমি যে কাজটা করলে সেটার জন্য তোমার এত আফসোস হবে যে কি করবে না করবা
উঠতেও পারবা না। তোমার এই কর্মকাণ্ডের জন্য তোমার জীবনে বাজে এফেক্ট না পড়ে, সেটাই দোয়া করি। এমন চলে যায়। পরীক্ষা দিয়ে পেরিয়ে এলাম। বের হতে দেখি রুহি আপু দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে ওনার কাছে গিয়ে বললাম, ওর কোনো খোঁজ খবর আছে? আজকে ভার্সিটি আসেনি? না, আজকে ভার্সিটিতে আসেনি, আর কোনো খোঁজ খবরও নেই। কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু বন্ধ করে রেখেছে। আমি বিকেলে ওদের বাসায় যাব আর কথা বলে আসব। তুমি টেনশন নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভালোভাবে পরীক্ষা দাও। আর পরীক্ষা কেমন হয়েছে? জি ভালো। আচ্ছা, তুমি যাও, আমি তোমাকে সন্ধ্যায় ফোন দিয়ে জানাচ্ছি। ঠিক আছে। মাথা নাড়িয়ে দুজনেই চলে আসি বিকেলে। এই তোর ভালোবাসা, এই তোর বিশ্বাস। সত্যি মিথ্যে যাচাই বাছাই না করে কিভাবে এমন করতে পারিস? ওর সম্পর্কে আমি তোর সাথে কোনো কথাই বলবো না। ওর সম্পর্কে কথা বলতে আসলে তুই কিন্তু চলে যা। দেখ, তুই কিন্তু ভুল করছিস। আচ্ছা, 4 বছরে তুই এই ছিলি ওকে? তোর ভাই তোকে মিথ্যা বলল আর তুই বিশ্বাস করে নিলি? তোর ভাই তোকে মিথ্যা বলছে। তুই যে এমন কথা বলবি সেটা আমার ভাই আগেই বলেছে। আর তুই যদি ওর সম্পর্কে আর একটা কথা বলিস তাহলে তোকে আমি কিন্তু টেনে বের করে দেব। ভুল বুঝতে পেরে যদি আমার কাছে আসিস, তাহলে তোর সাথেও এমন ভাবে তাড়িয়ে দেব, দেখিস। আর তোর ভুল তুই অতি শীঘ্রই বুঝতে পারবি। রুহি আপু আর কথা না বাড়িয়ে চলে আসে। যে কথাই বলতে চায় না তার সাথে কি বলবে। বের হয়েই আমাকে ফোন দিয়ে বলল, আমাকে মাফ করো, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার সাথে কথা বলতেই চাইলো না। ও, ফোনটা কেটে দিলাম। তারপর চুপচাপ বসে থাকলাম। এই ওর ভালোবাসা? আমার জন্য নাকি এই করবে ওই করবে, আর এখন চোখ দিয়ে কখন যে পানি বের হয়ে গেছে বলতেই পারিনি। এমনভাবে অনেক দিন চলে গেল। আজকে পরীক্ষা শেষ। ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অনেকবার ইমনের কাছে গিয়েছি, কিন্তু বারবার অপমান করে ফিরিয়ে দিয়েছে। ভার্সিটিতেও আসেনি। পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বের হয়েছি। বের হতেই ইরার মতো কাউকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালাম। গিয়ে দেখি এটা ইরাই। হাত ধরে এক সাইডে নিয়ে এসে বললাম, এমনভাবে দূরে দূরে থাকছো কেন? আমার অনেক কষ্ট হচ্ছে, কেন এমন করছো? তো আপনার কষ্ট হলে আমি কি করব? আপনার যেন কে আছে তার কাছে যান। আর আপনি আমার হাত ধরেছেন কেন? কোন সাহসে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? বিশ্বাস করো, ওগুলো সব মিথ্যা। তুমি তো জানো আমি কেমন, তাহলে অন্যর কথায় তুমি কেন বিশ্বাস করছো? সেটা তো জানি আপনি কেমন। আপনি আমাকে আর ডিস্টার্ব না করলে আমি খুশি হব। আর আপনাকে বলিনি আপনি আমার সামনে আর কখনো আসবেন না? আপনার এই মুখ দেখতে আমার ইচ্ছে হয় না? আপনারা তো শুধু ইমোশন নিয়ে খেলতে জানেন। আপনার এই চরিত্রের কারণে হয়তো আপনার বাবা মা আর আপনার ভাই বোন আপনাকে সহ্য করতে পারে না। আপনার এই নোংরা চেহারাটা আর দেখতে চাই না। আপনার নোংরা চেহারা নিয়ে আমার সামনে আর কখনো আসবেন না। এরা আরো অনেক কিছু বলল। আমি ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি আমি এতটা খারাপ না হলে কি আমার সাথেই সবাই এমন করে? এরা চলে যেতে যাবে তখন বললাম, আমার পরিবারের কাছে যেমন আমি মৃত হয়ে গেছি, তারা জানে না আমি বেঁচে আছি কি মরে গেছি। জানে না ঠিক তোমার কাছেও মৃত হয়ে গেলাম। চিন্তা করবে না, আমাকে আর কখনোই তুমি দেখতে পাবে না। এরা কিছু না বলে চলে গেল। আমি চুপ করে বসে পড়লাম ওখানেই। লাপিকে দেখতে পেয়ে ওর কাছে এসে বললাম, চল যাওয়া যাক। রুহি আপু আসছে, তোকে তো খুঁজছিল। এরা আপু নাকি ভার্সিটিতে আসছিল। কথা হলো, কি বললো? ওর কাছে আজকের পর থেকে আমি মৃত হয়ে গেলাম। ইনশাল্লাহ আর কখনো ওর সামনে আর যাব না। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝলো না। দেখবা, একদিন ঠিক ভুল বুঝতে পেরে তোমার কাছে ছুটে আসবে। আসলেও আমি আর গ্রহণ করব না, আর তোমাকেও বোঝাতে যেতে হবে না। আচ্ছা চলো এবার যাই। কথাটা বলেই হাঁটতে লাগলাম। কি বললো যে এমন কথা বলছে? এতদিন গলা কাটা মুরগির মতো ছটফট করলো, আর এখন এই কথা বলছে? আমিও তো বুঝতে পারছি না এরা কি বলেছে যে এমন কথা বললো। পরে জেনে বলবো। দাঁড়িয়ে আছিস কেন? আয়। তারপর ওরা আসতেই বলল,
ইরা আপু তোকে কি বললো যে এমন বললি? তেমন কিছু না, ক্লান্ত হয়ে পড়েছি এগুলো নিয়ে, তাই বলেছি। তারপর চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি আর ভাবছি এখন পর্যন্ত আমার সাথে কি কি ঘটে গেছে। ফেসবুকে একটা চাকরির অফার দেখতে লাগলাম, তাও আবার আমাদের চাপাই নবাবগঞ্জে, বেতন 15,000। ভেবে দেখলাম শুধু শুধু বসে না থেকে ওটা করাই ভালো, পরে ভালো চাকরি পেলে ছেড়ে দিয়ে ওটা করব। চোখ মুছে ওদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিই এবং কথা বলি। ওরা আমাকে আগামীকালকেই ডাকলো, তাই ভাবছি চলে যাব আগামীকাল। রাফি বাইরে থেকে আসেই বললাম আগামীকাল ম্যাচ ছেড়ে দেব। কেন? একটা চাকরির কথাবার্তা চলছে, আশা করি চাকরিটা হয়ে যাবে। বেতন 15,000। এত পড়াশোনা করে শেষ পর্যন্ত 15,000 টাকার চাকরি করবি? বসে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই কি করবি? পরীক্ষা তো শেষ, এখন বাসায় চলে যা। ভাবছি চলে যাব, আগামীকাল বিকেলে চলে যাব। ভেবেছিলাম তোকে সাথে নিয়ে আমাদের বাসায় যেতাম, কিন্তু সেটা আর হলো না। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমি তো রাজশাহী ছেড়ে একেবারে চলে যাব, হয়তো আর কখনো আসবো না। যদি কখনো আমার সম্পর্কে ও কিছু কিছু খোঁজ খবর নিতে আসে তাহলে বলে দিবি যে মরে গেছে। আর আমি কোথায় যাচ্ছি তোকেই বা কাউকেই বলবো না। আমাকে বলবি না কেন? তোকে বললে ওর কাছে তুই বলে দিবি, ওর কান্না দেখে তুই বলতে বাধ্য হবে। আমি জানি তোর সাথে কন্ট্যাক্ট করব, চিন্তা করিস না। তার পরের দিন চলে আসি চাপাই নবাবগঞ্জ। রাফিও সকালেই বাসায় চলে যায়। সেই যে 17 মাস আগে রাজশাহী ছেড়েছিলাম আর কখনো আসিনি। সিমটাকে ভেঙে ফেলেছিলাম, ফেসবুক আইডিও নষ্ট করে ফেলেছিলাম। হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলো কিছুই ছিল না যে নষ্ট করতাম। একটু সময় পেলে একটু ফেসবুক আর ইউটিউব দেখা হতো। ভালোবাসা, হাই রে ভালোবাসা। আর একটু ঘুরে হাসপাতালে যেতে রিপোর্ট পেয়ে যাই এবং গিয়ে জমা করে দেই। এদিকে আজান দিয়ে দিয়েছে একটু আগেই, তাই নামাজ পড়ে এসে ডাক্তারের জন্য অপেক্ষা করতে লাগলাম। ফোনটা ভাইব্রেশন হচ্ছে, তাই পকেট থেকে বের করে দেখি রাফি ফোন দিয়েছে। রিসিভ করে বললাম চলে আয় 5 নাম্বার বিল্ডিংয়ে। ফোন কেটে অপেক্ষা করতে লাগলাম। ডাক্তার চলে আসে আর রাফিও চলে আসে। আর রিপোর্ট কোথায় জমা দেওয়া আছে নাকি? আচ্ছা, কোথায় থাকিস এখন? আর রানীবাজারে। তোর জন্য এত দূর থেকে আসলাম, আর তোর একই অবস্থা হয়েছে? শুকিয়ে কাঠ হয়ে গেছিস? এমন সমস্যা কতদিন ধরে চলছিল? কয়েক মাস আগে থেকে ডাক্তার দেখিয়েছি এবং ওষুধও খেয়েছি, কিন্তু কখনো চেক আপ করে দেখিনি কি সমস্যা। এখন সমস্যাটা অনেক বেড়েছে, তাই বাধ্য হয়ে রাজশাহী আসা। পার্কে গিয়েছিলাম, তখন এরা আর রোহির সাথে দেখা হয়েছিল। তারপর? আচ্ছা, এখন বলতে হবে না, হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলবো। সেটাই। তারপর দুজনে চুপচাপ বসে থাকলাম। একটু পরে ডাক্তার আসতেই উঠে আমি আর রাফি রিপোর্টটা নিয়ে ভেতরে এলাম। ডাক্তার রিপোর্টটা দেখে একবার আমার দিকে তাকিয়ে রাফিকে উদ্দেশ্য করে বলল, রোগী আপনাকে? আমার ফ্রেন্ড। আপনার বাসার লোকজনকে বাসেনি? বাসার কেউ নেই। বলতে পারেন আমার সমস্যা কি হয়েছে? আপনার একটা কিডনি ড্যামেজ, আর দ্বিতীয়টারও অবস্থা ভালো না। আপনার কাছে 2 থেকে 2.5 মাস সময় আছে। এর ভিতর যদি নতুন কিডনি না প্রতিস্থাপন করা হয় তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। আর যদি তার থেকে বেশি দিন বাঁচেন তাহলে ওটা আল্লাহর ইচ্ছা, তবে এটা জেনে রাখুন আপনার মৃত্যু নিশ্চিত। শান্ত গলে বললাম, ও আচ্ছা ডাক্তার, হার্ট তো ঠিক আছে? আল্লাহর রহমতে ঠিক আছে। কেন বলেন তো? যখন দেখব আমার সময় ফুরিয়ে এসেছে তখন হাসপাতালে এসে ভাবছি ডোনেট করে দেব বাকি সব কিছু, মানে যেগুলো সুস্থ স্বাভাবিক আছে সেগুলো। আমার মতো যদি কোনো সমস্যা নিয়ে আসে তাহলে সেগুলো বিনা পয়সায় দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। চুপ থাকতো, পাগলের মতো কথা বলে। আচ্ছা, অপারেশনে কত খরচ আসবে? সব কিছুর খরচ বলেন। 2টাই চেঞ্জ করলে 15 থেকে 20 লাখ হতে পারে, আর কোনো ডোনার পেলে তো কথাই নেই। ও আচ্ছা, কোন গ্রুপের রক্ত তোর? ওনারও ও পজিটিভ রক্ত। আচ্ছা, এখন কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খান আর যতটুকু সম্ভব চেষ্টা করুন। আচ্ছা, আপনিও একটু দেখেন ডোনাট পান কিনা, আর আমিও দেখছি পাওয়া যায় কিনা। ডাক্তার ওষুধ লিখে দিল এবং কিছু পরামর্শ দিল। তারপর ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে চলে আসি। আস্তে আস্তে রাফি বলছে, পাগলের মতো ওগুলো কি বলছিলি? দেখ, আমার মৃত্যু নিশ্চিত, আমি সেটা দেখতে পাচ্ছি। আর ডোনার পাওয়া সম্ভব না, আর কেনাও সম্ভব না, কারণ এত টাকা আমি কোথাও পাবো না।
তুই দিবি? তুইও তো আমার মতোই ফকির, তাই ভাবলাম মরে যাওয়ার আগে ভালো কিছু করে যাব, যাতে করে আমার মতো কারো উপকার হয়। এমন কথা শুনেই তোর কষ্ট হয় না? তোর ভয় করছে না? আমার তো কষ্ট হচ্ছে। যাক, শুনে ভালো লাগলো আমার জন্য কারো কষ্ট হয়। আর মুসলিম হয়ে মৃত্যুকে কিসের ভয়? আল্লাহর কাছে আমি তওবা করেছি ওইসব পাপের জন্য। আমি জানি আমি মারা গেলে নিশ্চিত আল্লাহ আমাকে জান্নাত দেবে। তোর মতো আত্মবিশ্বাস যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আর হারামজাদা, তোর দুঃখের সময় কখন দুঃখ প্রকাশ করেনি, আর তুই আমাকে ফোন দিসনি কি জন্য? যাওয়ার আগে তোকে শেষ কথাটা কি বলেছিলাম মনে আছে? যে পারলে আমাকে ক্ষমা করে দিস, এই জন্য তোর কাছে ক্ষমা চেয়েছিলাম। আচ্ছা, আমি বেশি দেরি করব না, চলে যাব। থেকে যা আমার বাসায়। আচ্ছা, তুই কি বিয়ে করেছিস? 1 বছর আগে বিয়ে করেছি। তুই তো এখনো বিয়ে করিসনি, সেটা জানি। বাহ, ভালোই তো। আচ্ছা, আমি চলে যাব, থাকবো না বেশিক্ষণ। কি করবি ভাবছিস? দেখ, এত টাকা পয়সা আমি কখনো জোগাড় করতে পারবো না, আর কারো কাছে এত টাকাও পাবো না। কোনো ব্যাংক আমাকে ঋণও দেবে না। ফোনটা প্রাইভেশন হচ্ছে। পকেট থেকে ফোন বের করে দেখি এরা ফোন দিয়েছে। মনে হচ্ছে এরা আপু ফোন দিচ্ছে। ফোন কেটে পকেটে রেখে দিলাম। আবার ভাইব্রেশন হচ্ছে, তাই ফোন বের করে বন্ধ করতে গিয়ে দেখি রুহি আপু ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো। আচ্ছা, তোমার কি অবস্থা? ডাক্তার দেখানো হয়েছে? জি হয়েছে, এখন হাসপাতালের ভেতরে আছি, নামছি আর কি। ডাক্তার কি বলল? রিপোর্টের ছবি তুলে আমাকে পাঠাও তো। ডাক্তার ভালো কিছুই বলল, 2 মাসের ওষুধ লিখে দিয়েছে। আচ্ছা, পরে কথা বলছি, এখন রাভির সাথে আছে, ওর সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। ইরা তোমাকে ফোন দিয়েছিল? এখন একবার দিয়েছিল, কিন্তু রিসিভ করিনি। এখন মনে হচ্ছে আবারও দিচ্ছে। ফোন ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা, পরে কথা বলি। ফোনটা কেটে অফ করে দিলাম। ফোন অফ করা দেখে রাফি বলল, ফোন অফ করে দিলে কি জন্য? এমনি। এরা আপু ফোন দিচ্ছে তাই অফ করে দিয়েছিস? জানি না। আচ্ছা সত্যি করে বলতো, এখন কি করবি? দেখ, আমাকে নিয়ে তোর এত টেনশন করা লাগবে না। ভাবি আছে, ভাবিকে নিয়ে কর, কাজে দেবে। আমাকে নিয়ে ভাবলে কোনো কাজে দেবে না, উল্টো তোর কাছ থেকে কাজ করে নেব। তোকে কয়েকটা কিল ঘুষি মারতে ইচ্ছে করছে, কিন্তু এখন মারা যাবে না। মেরে নে, মেরে নে। আর কখনো তো আর মারতে পারবি কি না আল্লাহ ভালো জানেন। তোর ফোন বাজছে, মনে হচ্ছে ভাবি ফোন দিয়েছে। রাফি ফোন ধরে বলল, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা ঠিক আছে। যা তুই বাসায় যা, আর আমিও যাই। এরা আপু এখনো বিয়ে করেননি। আমাকে প্রায় প্রতিদিনই ফোন দিয়ে জিজ্ঞেস করে তোর খবর। আজকে সকালেও করেছিল। তোকে অনেক ভালোবাসে, বোঝাই যাচ্ছে। লাভ নেই বন্ধু, তখন বোঝেনি, অপমান করেছিল, বাজে ব্যবহার করেছিল। রাবির সাথে আর কিছুক্ষণ কথা বলে বললাম, তুই চা, আর আমিও এবার চাই। এই মামা। তারপর এসে উঠে বসি, আর রাফিও চলে যায়। এই কয়েকদিন ভালোভাবেই আমল করে মার কাছে চলে যায়। কি আর করব। ফোন পকেট থেকে বের করে সিম কার্ডটা খুলে ভেঙে দিলাম। আমার মৃত্যুর খবর যেন এদের কাছে না পৌঁছে। তারপর বাস স্ট্যান্ডে চলে আসি। এসে একটা টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। হারামি আবারও ফোন বন্ধ করে দিল কে? কিন্তু যাবার আগে আমার সামনেই তো অন করেছিল। না, সিম কার্ড আবারও ভেঙে দিয়েছে। মনে হয় সিম কার্ড ভেঙে দিয়েছে। মানুষ হলো না। আমি কি সাহায্য করব? সাহায্য করার মতো টাকা পয়সা আমার কাছে নেই বন্ধু। তোর এত বড় বিপদে তোকে সাহায্য করতে পারলাম না, আমাকে মাফ করে দিস। যদি ডোনাট পাই তাহলে ওর সাথে কিভাবে যোগাযোগ করব আমি? যদি পেয়ে যাই, ও হয়তো বাঁচতেই চায় না। এখন আবার কে ফোন দেয়? এরা আপু ফোন দিল কেন? হ্যাঁ বলো। তোমার বন্ধু ফোন ধরছে না কেন? ফোন যাচ্ছে না এখন? মনে হচ্ছে সিম কার্ড খুলে নিয়েছে অথবা ভেঙে ফেলে দিয়েছে। আবার কখন আসবে? মনে হয় না আর কখনো দেখা পাবা। হয়তো আমিও দেখতে পাবো না। কেন? আর ডাক্তারের কাছে আসবে না? আসবে না, তার জন্যই তো এমন করলো। তোমার সাথে কথা না বলুক, কিন্তু আমার সাথে তো কথা বলতো। আমার সাথেও কথা হবে না মনে হচ্ছে। এই আবারও হারিয়ে ফেললাম। এখন কেঁদে লাভ নেই।
তুমি যদি ওর সাথে তখন ওইরকম ব্যবহার না করতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। সব কিছু তোমার জন্যই এমন হয়েছে। শেষ কথা কি বলেছিল মনে আছে? আজকে থেকে তোমার কাছে মৃত। এখন তুমি কোথায় আছো? তুমি ওকে আটকাও না। ও তো চলে গেছে। আমি যদি সাথে সাথে থাকতাম তাহলে এমন হতো না। ওকে কেন যেতে দিলা? শোনো, আর একটা কথা, আমার মনে হয় ওর জন্য অপেক্ষা না করাই ভালো। আর করলে করাই হবে সারা জীবন, একা একা কাটানো লাগবে। ওর রিপোর্ট ভালো না, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর আরেকটাও ড্যামেজের পথে। ডাক্তার বলল ওর হাতে মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে। কোনো ডোনার পাওয়া গেলেই শুধু অপারেশন ফি লাগতো, আর না হলে 15 থেকে 20 লাখ টাকা লাগতে পারে। ওর পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়, বা আমার কাছেও টাকা পয়সা নেই। ডোনার পাওয়া গেলেও ওকে পাওয়া যাবে না। তুমি আমার সাথে মজা করছো তাই না? মজা কেন করতে যাব? হোয়াটসঅ্যাপ দেখো, রিপোর্ট চলে গেছে। মাঝে মধ্যে আকাশ আমাকে একটা কথা বলতো, তুমি যদি ওকে ছেড়ে যাও তাহলে বাকি যেটুকু জীবিত আছে সেইটুকুও মরে যাবে। এখন তাই হয়েছে। ওর এখন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গেছে। তুমি আমার বন্ধুটাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছ। তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছ। ও তো তোমাকে ভালোবাসতে চায়নি, তুমিই তো ওর কাছে এসেছিলে। আমি এখন ফোন রাখলাম, আর কখনো তুমি আমাকে ফোন দিবা না। সব কিছু তোমার জন্যই হয়েছে। এই পাপ যতদিন বেঁচে থাকবা ততদিন তোমাকে বয়ে বেড়াতে হবে। বলে রাফি ফোন কেটে দেয়। ইরা আরও কান্নায় ভেঙে পড়ে। সত্যি তো, ওরই তো দোষ। বাসা আসতেই উঠে পড়লাম। আমার জীবন তো মরুভূমির পথহারা বণিকদের মতো। বণিকরা যেমন পথ হারিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়ায় এক ফোঁটা পানির জন্য, আমার জীবনটা ঠিক তেমন। আমিও ভালোবাসা পাওয়ার জন্য এখানে ওখানে ছুটে বেড়াই। বণিকরা যেমন পানি দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পায় ওটা বিভীষিকা, ঠিক আমিও ভালোবাসা দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখি ওটা ছলনা। ভালোবাসা তো আমার কাছে একটা মরীচিকা। ভালোবাসা আমার যেটুকু ছিল সেটুকু ছিনিয়ে নিয়েছে। এটা কার রিপোর্ট? আমাকে দিলে কি জন্য? এটা আকাশের রিপোর্ট। ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে। রাফি ফোন দিচ্ছে তাও বন্ধ দেখাচ্ছে। আমি পেয়ে আবারও হারিয়ে ফেললাম রে। আমি যদি ওখানে থেকে যেতাম, তোর সাথে না আসতাম, তাহলে ওর সাথে থাকতে পারতাম। আমি আবার অনেক বড় ভুল করে ফেললাম। সত্যি এটা ওর রিপোর্ট? তুই আমার সাথে মজা করছিস? আমি কোনো মজা করছি না, এটা আমাকে রাফি দিল। আমি মরে যাব, সত্যি বলছি। দেখ, শান্ত হ। ডাক্তার কি বলেছে? রাফি বলল কোনো ডোনার পেলে হতো, তাহলে শুধু অপারেশন ফ্রি লাগতো। আর যদি না পাওয়া যায় তাহলে 15 থেকে 20 লাখ টাকার মতো লাগবে। ওরা তুই খুঁজে বের করতে সাহায্য কর না। যত টাকা লাগবে আমি দিব, আমি ম্যানেজ করব, কিন্তু তুই সাহায্য কর প্লিজ। আচ্ছা শান্ত হ, আমি দেখছি কি করা যায়। এখন একটু চুপ থাক, আমি দেখছি কি করা যায়। আমি তোর দুলাভাইকে বলছি খুঁজে দেওয়ার জন্য। দেখ, ঠিক খুঁজে পাওয়া যাবে ওকে। আমি টাকার ব্যবস্থা করছি, তুই যেমনি হোক ওকে খুঁজে বের কর। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে এসে হালকা খাবার বানিয়ে খেয়ে নিলাম। আব্বাকে ফোন দেব এখন না থাক, সকালে দেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন খেয়ে ব্রাশ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আব্বাকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আকাশ, আপনার ছেলে। আমার কথা শুনে আব্বা চুপ করে গেল। তুই এত বছর পর কোথায় আছিস? তুই বাড়িতে আসিসনি কি জন্য? আব্বার গলাটা ভারী হয়ে গেছে। বাড়ি গিয়ে কী করব? মা থাকলে যেতাম, কিন্তু এখন তো আর মা নেই। আপনি শুধু আমার নামেই পিতা। আপনি আমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। আমার ভাগ্যে না ছিল মায়ের আদর যত্ন, না ছিল ভালোবাসা। আমাকে জন্ম দিতে গিয়ে চলে গেল না ফেরার দেশে। আর পিতা থেকেও কখনো আদর যত্ন ভালোবাসা পায়নি। আর যে ছোট আছে তাদের ঠিকই আদর যত্ন দেন, ভালোবাসেন। আমাকে মাফ করে দে। কারো ওপর কোনো অভিযোগ নেই। আপনার সন্তান যখন তখন আপনার একটা দায়িত্ব আছে এবং আমার কিছু অধিকার আছে। আমার সেই অধিকার থেকে বলছি, আমার 10 লাখ মতো টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমি তো আর জমির ভাগ চাচ্ছি না, আমি তো বাড়ির ভাগও চাচ্ছি না। ওগুলো ভাগ নিতে গেলে আমি আরও
বেশি পাই। আমি ওইগুলো চাইবো না, কখনো দাবিও করব না। আমার 10 লাখ টাকা লাগবে, ওটা দিলেই হবে। তোর কোনো জমি নেই, তোর এখানে কোনো কিছুই নেই, সব আমার ছেলের নামে করে দিয়েছি। সেটা বললে তো আমি শুনবো না। আমার সাথে অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার নির্যাতন করেছেন, এখন আর হবে না। আমি যেটা চাচ্ছি সেটা দিয়ে দেন। দিব না, তোর এখানে কিছু নেই। ভালোভাবে বলছি, দিয়ে দেন। আমি যদি আইনের আশ্রয় নিই তাহলে এর থেকে ডাবল দেওয়া লাগবে, মনে রাখেন। ভালোভাবে বলছি, 10 লাখ টাকা দিয়ে দেন। আর কখনো কিছু চাইবো না, আর কখনো কিছু দাবিও করব না। যদি বলেন এগুলোর জন্য দলিল বানিয়ে সাইন করে নেবেন, তাতেও রাজি আছি। তুই যা করার করে নে, আমি তোকে একটা টাকাও দিব না। ঠিক আছে, সমস্যা নেই। খুব তাড়াতাড়ি আদালত থেকে নোটিশ চলে আসবে। আমি এখন কি কি করতে পারি সেটা দেখিয়ে দেব। এত টাকা পাবো কোথায়? এত টাকা আমার কাছে নেই, বোঝার চেষ্টা কর। আমি জানি কি আছে আর না আছে। আমি এখনের মতো ফোন রাখলাম, রাতে আবার ফোন দিব, তখন বলবেন কি করবেন। বলে এই ফোনটা কেটে দিলাম। এখন কি করব? যা করারও করে নিবে, ওকে একটা টাকাও দিব না। যদি আইনি ব্যবস্থা নেয় তাহলে তো অর্ধেক সম্পত্তি পেয়ে যাবে। বোঝার চেষ্টা করো, যেটা চাচ্ছে দিয়ে দিই, না হলে তো বেশি করে দেওয়া লাগবে। তোমাকে আগেই বলেছিলাম তুমি সব আমার ছেলে আর মেয়ের নামে লিখে দাও, কিন্তু তুমি শুনোনি। যদি ওদের নামে লিখে দিয়ে দিতা তাহলে কোনো সমস্যা ছিল না। বাদ দাও, যেটা চাচ্ছে দিয়ে দিই, তারপর দলিলে স্বাক্ষর করিয়ে নিব, যেন আর কিছু না দাবি করে। খাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমার বাবার 2টা বিয়ে। আমার মা বড় ছিল এবং আমার সৎ মা ছোট। মায়ের জোড়াজুড়িতে বাবা আরেকটা বিয়ে করে, কারণ তার সন্তান হচ্ছিল না। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ের 1.5 বছর পরেই আমি আমার মায়ের গর্ভে আসি। আমার সৎ মায়ের 2টা ছেলে মেয়ে। বড়টা মেয়ে মানে আমার থেকে কয়েক মাসের বড়, আর ছোটটা ছেলে আমার থেকে 3 বছরের ছোট। ওই 2টাও মায়ের মতো অমানুষ। থাক সেসব কথা। তারপর রেডি হয়ে অফিসে চলে আসি। তুমি সারা রাত কান্না করেছো তাই না? আমাকে মাফ করে দাও আপু। আমার জন্য তোমার এমন অবস্থা। আমি যদি ওই সব নাটক না করতাম তাহলে তুমি এতদিন হাসি খুশি থাকতে। আমাকে মাফ করে দাও আপু। তুই আমাকে আপু বলবি না। তোর কোনো অধিকার নেই আমাকে আপু বলার। তোর আপু মরে গেছে। তোকে বলিনি তুই আমাকে আপু বলে ডাকবি না? বের হয়ে যা আমার রুম থেকে। এমন কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। প্লিজ আমাকে মাফ করে দাও। তুই আমার রুম থেকে যাবি? ইমন মাথা নিচু করে চলে গেল, আর ইরা চুপ করে বসে থাকে। একটু পর খাবার সময়, আব্বু, তোমার কাছে কত টাকা আছে? কেন, রাতে কি তুই ঘুমাসনি? এমন চোখ লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে চোখে রক্ত জমাট বেঁধেছে। না, রাতে ঘুমাইনি। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। তোমার কাছে কত টাকা আছে? ব্যাংকে আছে 40 থেকে 45 লাখ। কেন, কি হয়েছে? বিয়ে করবি নাকি? রাজি হলে তো আলহামদুলিল্লাহ, ধুমধামের সাথেই বিয়ে দিয়ে দেবো। আমার ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে নেই। বিয়ে করব একেবারে সিম্পল ভাবে। আর আমি বিয়ের জন্য টাকার কথা জিজ্ঞেস করছি না। আমার টাকার দরকার আছে তাই জিজ্ঞেস করলাম। আমার 15 লাখ টাকার মতো লাগবে। তুই এত টাকা কি করবি? আমার প্রয়োজন আছে। 15 লাখ লাগবে মানে লাগবে, এক্ষুনি লাগবে বলছি না। যখন লাগবে বলছি তখন তো লাগবে। যখন প্রয়োজন আমি তখন বলে দেবো। কিন্তু তুই টাকা কি করবি বলবি তো? তোকে এমনি এমনি টাকা দিয়ে দিব? আগে কারণ বলতে হবে, তারপর দিব, তার আগে না। ঠিক আছে, এগুলো তোদের ভাই বোনের জন্য, কিন্তু তোকে তো এমনি এমনি দিয়ে দিব না। কি করবি না করবি অবশ্যই আমাকে বলতে হবে। একজনকে আমি দিব, তার সমস্যা তাই তাকে আমি দিব। তুই তাকে এমনি এমনি টাকা দিয়ে দিবি? অবশ্য কোনো না কোনো কারণ আছে। কাকে টাকা দিবি, কেন দিবি সেটা বল, তারপর ভেবে দেখব। কি হলো, চুপ কেন? বল, কাকে টাকা দিবি আর কেন দিবি? বল কাকে টাকা দিবি আর কেনই টাকা দিবি? কেউ তোকে ব্ল্যাকমেল করছে? কোনো সমস্যা হয়েছে? বল আমাদের। যদি সমস্যা হয় তাহলে পুলিশের সহায়তা নিব। তোমরা যেমন ভাবছো তেমন কিছু না। একজনের অপারেশনের টাকা লাগবে। একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর আরেকটা নষ্ট হওয়ার পথে। ডাক্তার বলেছে 2 থেকে 2.5 মাসের মধ্যে যদি কিডনি পরিবর্তন না করা হয় তাহলে মারা যাবে। আরও মারা গেলে আমিও মারা যাব। কথাটা মাথায় ঢুকিয়ে নাও কিন্তু। মেয়ের মুখে এমন কথা শুনে ইরার মা বাবা দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। ইমন চুপ করে আছে, ওর ভিতরে এসবের কোনো প্রতিক্রিয়া নেই। ইরা আবারও বলল, তুমি যদি টাকা না দিয়ে দাও তাহলে আমি আর কখনো তোমার কাছে টাকা পয়সা চাইবো না। ছেলেটাকে কি করে, কোথায় থাকে? আমার প্রয়োজন আছে। 15 লাখ টাকার মতো লাগবে। কেন, 15 লাখ টাকা দিয়ে দিবি? 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 15 লাখ টাকা দিয়ে
তুই কেন টাকা দিবি? ওর পরিবার নেই? ছেলেটা আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। প্রথমে বন্ধুত্ব হয়, 3 বছরের মতো বন্ধুত্ব ছিল। বাসা চাপায় নবগঞ্জ। ওর বাবার 2 বিয়ে। বলেছিল ওর আম্মুর কোনো সন্তান হচ্ছিল না, বিধায় ওর বাবা আরেকটা বিয়ে করে। ভাগ্যের লিখনে 2.5 বছর পর ওর জন্ম হয়, কিন্তু ওর আম্মু ওকে জন্ম দেওয়ার সময় মারা যায়। জন্ম থেকেই অবহেলিত ছিল। মায়ের ভালোবাসা তো পাইনি, বাবার ভালোবাসাও পাইনি। ওর সৎ মা ওকে সহ্য করতে পারে না, বলতো তো অনেক অত্যাচার নির্যাতন করত। এগুলো সহ্য করতে না পেরে বাসা ছেড়ে 6 বছর আগে রাজশাহীতে আসে। আমাদের ভার্সিটিতে চান্স পায়। ছাত্র হিসেবে ভালো, ভালো বলতে অনেক ভালো। ভার্সিটির বাকিটার সময় ওদের 3 জনের সাথেই কাটতো। রুহি, আকাশ আর আকাশের ফ্রেন্ড রাফি। ওদের সাথে মিশতে মিশতে কখন যে আকাশ ছেলেটাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আমি যখন ওকে আমার মনের কথা বলি তখন প্রথমে ও কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমার জোরে জড়িতে একসময় রাজি হয়ে যায়। আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু অনার্স শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার আগের দিন এই জানোয়ার এমন ঘটনা ঘটিয়ে দিল যে আমি ওকে হারিয়ে ফেললাম। ওকে তো আমি কোনোদিনও ক্ষমা করব না। কেন? ইমন আবার কি করলো? পরীক্ষার আগের দিন ইমন আমাদের সম্পর্কের বিষয়টা জানতে পারে। আকাশের কাছে যায় এবং আকাশকে আমার সাথে ব্রেকআপ করতে বলে, কিন্তু ও রাজি হয় না। না হলে ওর সাথে বাজে বিহেভ করে এবং এক সময় অকথ্য ভাষায় গালাগালাজ করে। সেটা সহ্য করতে না পেরে যখন ইমনকে মারে, তখন আমি ওখানে হাজির হয়ে ওই রকম পরিস্থিতি দেখে রেগে যাই। আমিও ভুল বুঝি। আর এদিকে ইমন ওই একটা ছাত্রীর সাথে ওর একটা পিক এডিট করে আমাকে দেখালে ওকে ভুল বুঝে ওর সাথে বাজে ব্যবহার করি। আমাকে বোঝানোর চেষ্টা করেছিল ওগুলো সত্যি না। ওর বন্ধু রাফি, রুহিও আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝিনি। শেষ পর্যন্ত ওকে হারিয়ে ফেলি। একদিন ইমন হয়তো ওর বন্ধুদের সাথে কথা বলছে, তখন বলছিল ওদের প্ল্যান সাকসেসফুল হয়েছে এবং ওই ভিখারির বাচ্চাও মেস ছেড়ে চলে গেছে। তখন আমি বুঝতে পারি আমি সত্যি না বুঝে না জেনে ভুলভাল বুঝে কতটা বড় ভুল করেছি। তারপরে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওর বাসার ঠিকানা খুঁজে ওর বাবাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ওখানেও নাকি কয়েক বছর ধরে ও যায়নি। তুই যদি এতই ভালোবাসিস তাহলে তোর ভালোবাসার উপর বিশ্বাস ছিল না? তুই যদি তাকে বিশ্বাস নাই করতে পারলি তাহলে ভালোবাসলি কিভাবে? যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা কিভাবে থাকে? তোকে তৃতীয় ব্যক্তি তোর ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বললো আর তুই বিশ্বাস করে নিলি? আমি ভুল করেছি, যার মাসুল আমি এখনো দিয়ে যাচ্ছি। এখন কান্না করে কি হবে? কিন্তু এখন টাকা কি হবে বললি না তো? গতকাল পার্কে গিয়েছিলাম রুহির সাথে। অনাকাঙ্ক্ষিতভাবে ওদের সাথে ওর ওখানে দেখা। আমি কিছু জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তর দেয় না, আমার সাথে ঠিক মতো কথাও বলে না। রুহি যখন আসে তখন জিজ্ঞেস করলে বলে হসপিটালে এসেছে। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়, তাই ও নামাজ পড়তে চলে যায়। আর ওদিকে রুহির বাসা থেকে ফোন দেয় আমাকে নিয়ে চলে আসে। আমি আসতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে বুঝিয়ে নিয়ে চলে আসে। গতকাল ঈশান নামাজের আগে কয়েকবার ফোন দেওয়ার পরে রিসিভ করে, তখন বলে বাইরে ঘুরছে। তারপর আর ফোন দেয়নি। যখন 10টার দিকে ফোন দিই তখন রিসিভ করেনি, একসময় ফোন বন্ধ করে দেয়। পরে যখন ওর বন্ধুকে ফোন দিই তখন সেও বলে তার নাকি ফোন যাচ্ছে না, অন্য কোনো নাম্বার থেকেও ফোন যাচ্ছে না, বলছে সিম নষ্ট করে দিয়েছে হয়তো। গতকাল থেকে অনেকবার অনেক সিম কার্ড থেকে কল দিচ্ছে, কিন্তু বন্ধই বলছে। কোথায় থাকে সেই ঠিকানাও কারোর কাছে নেই। ওর বন্ধুর কাছে আছে কিনা আমি জানি না। রাফি বলে ওর 2টা কিডনি নষ্ট। গতকাল শেষবার কথা বলার পরের থেকে আমার ফোন রিসিভ করছে না, বলে সব দোষ নাকি আমার জন্য নাকি এমন হয়েছে। না হলে ও নাকি রাজশাহী ছেড়ে কোথাও যেতই না। এখন আমি ওকে খুঁজে বের করে ওর ট্রিটমেন্ট করাবো, আর তুমি এই টাকাটা আমাকে দিবে। আমার কাছে 5 লাখ টাকা আছে, আর তুমি আমাকে 15 লাখ টাকা দিবে। আমাকে টাকা দিবা না? ও যদি 2 মাসের মধ্যে না ফিরে তাহলে আমি হারিয়ে যাব। আমি বলে যাওয়ার ট্রাই অনেক করেছি, কিন্তু এটার জন্য ওর কথা মনে পড়েছে। আগে ওই ছেলেকে খুঁজে বের কর, তারপর দেখছি। রাজশাহীতে যেহেতু ডাক্তার দেখাতে আসছে সেহেতু এই রাজশাহী বিভাগের মধ্যেই আছে।
তুই আমার একমাত্র মেয়ে, তোকে তো আমি হারাতে পারি না। তো ধন্যবাদ। উঠে যাচ্ছিস কেন? তোর কথা তো আমি রাখলাম। আমাকে কলেজে যাওয়া লাগবে, আজকে দেরি হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করলে আরো দেরি হয়ে যাবে। ইমন তোকে বাইকে ছেড়ে দিবে। কলেজে যেতে না পারলেও ওর বাইকে যাব না। ইমন মাথা নিচু করে খাচ্ছে। দুপুরের দিকে টাকা জোগাড় হয়ে গেছে, এখন ওকে খুঁজে বের করতে সাহায্য কর। যেমনি হোক ওকে খুঁজে বের কর। টাকা কোথায় পেলি? তাও এত তাড়াতাড়ি? আব্বুর কাছে। রাজশাহীতে যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, সেহেতু রাজশাহী বিভাগের ভিতরে কোথাও আছে। আচ্ছা, ফেসবুক পোস্ট করা কি ঠিক হবে? ওর পিক দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলবো একে কোথাও দেখলে যেন যোগাযোগ করে। মাথা গেছে নাকি? এমন করলে হয়তো পাওয়া যাবে, কিন্তু বাজে ইফেক্ট পড়বে। বলছি না, আমি আমার বরকে বলে বিষয়টা দেখছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি কর প্লিজ। আরে ঠিক আছে, করব। সুস্থ হয়ে গেলে ওর কি যে করব। আর রাফিকে ফোন দিয়ে বল যেন যদি ও যোগাযোগ করে তাহলে তোকে যেন ইনফর্ম করে। রাফি তো সব দোষ আমার উপরে চাপিয়ে দিয়ে ফোন দিতে বারণ করে দিয়েছে, এবং এখন ফোনও রিসিভ করছে না। ঠিকই তো বলেছি, সব দোষ তোর জন্য এমন কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি রাফিকে ফোন দিয়ে বলবো। এখন ফোন রাখ, আমার ছেলে কান্না করছে। রাতে সিম কার্ড লাগে, আবারও আব্বার নাম্বারে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আকাশ। টাকা নিতে কবে আসবো? টাকা রেডি হয়েছে? হয়েছে, কখন দিবি? ব্যাংকে তো টাকা আছে নাকি? আমি ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, ট্রান্সফার করে দেবেন। দেখেন একটা মেসেজ গেছে, ওইটাই আগামীকাল সকালে গিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন। আর আপনাকে কষ্ট করা লাগবে না, আমি নিজে একটা দলিল বানিয়ে সাইন করে পাঠিয়ে দেব, এই মর্মে যে আপনার আর কোনো কিছুতেই অধিকার থাকবে না। আমাকে মাফ করে দিস। কোনো অভিযোগ নেই কারোর ওপর। একটা কথা বলবি, তুই টাকা দিয়ে কি করবি? এতদিন টাকা চাসনি, এত বছর কোনো যোগাযোগ রাখিসনি, হঠাৎ এত বছর পর ফোন আর টাকা চাইছিস, ব্যাপার স্যাপার কি? আগামীকাল টাকা পাওয়ার পর বলবো বলে ফোন কেটে দিয়ে সিম কার্ডটা খুলে রেখে দিলাম। তারপর নামাজ পড়ে এসে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও সিম কার্ড লাগিয়ে নিলাম, কারণ এই নাম্বারে আবার ফোন দেবে, জানতে চাইবে টাকা আসে কিনা। অফিসে এসে কাজে মন দিলাম। প্রায় 10টা নাগাদ ফোন আসে, তাই ফোন রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। টাকা কি গেছে? আচ্ছা দেখছি। মেসেজ গিয়ে দেখলাম টাকা এসেছে। তারপর সেলফিন অ্যাকাউন্টে গিয়ে দেখি 13 লাখ টাকা আছে। 3 লাখ আমার ছিল আর 10 লাখ দিয়েছে। টাকা এসেছে। ঠিক আছে, আর টাকা কি করবি বললি না তো? আমার অপারেশন করাবো। কেন, তোর কি হয়েছে? এখন অস্থির হওয়ার প্রয়োজন নেই, এখন ভালোবাসা দেখাতে হবে না। এই 25 বছরে দেখেছি আপনার ভালোবাসা। কি হয়েছে তোর? একটা কিডনি ড্যামেজ আর আরেকটা নষ্ট হওয়ার পথে, হয়তো ওটাও নষ্ট হয়ে যাবে। আর আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, যেমন ভালো ছিলেন তেমনই থাকেন। আর আগামীকাল না হয় আগামী পরশু আপনার কাছে দলিলটা চলে যাবে, না হলে আপনার স্ত্রী তো বিশ্বাস করবে না। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ফোন থেকে ওই সিমটা খুলে ভেঙে ডাস্টবিনে ফেলে দিলাম। সিম কার্ডের অভাব আছে নাকি? আরও 2টা সিম কার্ড পাশে আছে। এখন ডাক্তারকে ফোন দিয়ে কিডনির জন্য বলতে হবে। তারপর আবার এসে কাজে মন দিলাম। এর ভিতরে দুপুরে গিয়ে একটা দলিল বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপর সাইন করে একটা পার্সেল বানিয়ে নিয়েছি। এখন কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে বাসার ঠিকানা আর খরচ দিয়ে চলে আসে। তারপর প্রেসক্রিপশন থেকে ডাক্তারের নাম্বার নিয়ে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। তাই আরেকবার ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না, হয়তো ব্যস্ত আছে। তাই আরও ফোন দিলাম না। রাতের ভিতরে আর ফোন দিইনি, ফোন ব্যাকও করেনি। পরের দিন সকালে অফিসে যাবার আগে আবার ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমি আপনার রোগী, ওই যে কিডনির সমস্যা। আপনার এখন কী অবস্থা? কোনো সমস্যা দেখা দিচ্ছে? একটু ভালো স্যার। বলেছি একটা কিডনি স্থাপন করলে আর আরেকটা পরে করলে হবে না? হবে, সমস্যা নেই। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন কীভাবে বেঁচে আছেন। স্যার তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করেন। আপনি আমাকে আপনার রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দিন। ঠিক আছে স্যার,
2 দিন পর আবারও ফোন দিলে কোনো আপডেট পাবো। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ফোন কেটে দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে অফিসে চলে আসে। তারপর অফিসের কাজ শেষ করে বাসায়। এমনভাবেই 2 দিন কেটে গেল। আজকে ছুটির দিন। সকালে চুপ করে বসে বসে টিভি দেখছি, তখন দরজায় কলিং বেল বেজে উঠল। এই সময়ে কে আসলো? বাড়িওয়ালা নাকি? কিন্তু বাড়িওয়ালা কী জন্য আসবে? ধুর, এত চিন্তা ভাবনা না করে উঠে গিয়ে দরজা খুলে দেখি, উঠে এসে দরজা খুলে বেশ অবাক হলাম। দেখি ইরা, রুহি আপু আর রাফিও আছে। ওদের দেখে অনেক অবাক হলাম। ওরা এখানে কিভাবে আর জানলো কিভাবে আমি কোথায় আছি? জিজ্ঞাসা দৃষ্টিতে 3জনের দিকে তাকিয়ে আছি। ওরাও 3জনে আমার দিকে তাকিয়ে আছে, তবে রাগে দৃষ্টিতে। মনে হচ্ছে 3জনে আমাকে গিলে খাবে। দরজা থেকে সরে ভেতরে এলাম, ওরাও ভেতরে এলো। আমি কিছু জিজ্ঞেস করার আগেই রুহি আপু বলল, ওটা সিম কার্ড কি করেছো? ভেঙে ফেলেছি। কেন? তুমি সিম কার্ড ভাঙলে কেন? এমনিতেই। সে যাই হোক, তোমরা আমার বাসার ঠিকানা পেয়েছো কোথায়? সেটা তোমার না জানলেও চলবে। এখন শরীরের অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সবাই বসো, আমি চাটা বানিয়ে নিয়ে আসি। আমি তোমার এখানে চা খেতে আসিনি, তোমার সাথে কথা বলতে আসছি। চুপচাপ বসো। বসার জায়গা কোথায়? এই যে ফ্লোরে। একা মানুষ আমি, তাহলে ফার্নিচার সোফা এগুলো কি করব? কেউ বাসায়ও আসে না, তাই কখনো প্রয়োজন হয়নি। 2টা চেয়ার আছে রুমে, ওটা নিয়ে আসি। আর তোমরা আমার রুমে যাও। আচ্ছা, তোমার নানা নানি বা তোমার মামা মামি নেই? নানা বা নানি কেউ নেই, মারা গেছে। যতদিন তারা বেঁচে ছিল ততদিন নানার বাড়িতে ছিলাম। তারা যখন মারা যায় তখন শুরু হয় মামির ঘ্যান জ্ঞান, তাই ওখান থেকে বাসায় চলে যায়। বাসাতেও সৎ মা এবং তার ছেলে মেয়ে ঘ্যান জ্ঞান শুরু করে, তাই ওই বাসা ছেড়েও দিই। আসলে সবার কাছে আমি একটা বোঝা। সবার কাছে না, পৃথিবীতেই আমি একটা বোঝা। কথা বলতে বলতে চেয়ার 2টি রুমে নিয়ে এলাম, আর ওরা 3জন এলো। বসো তোমরা। রাফিকে উদ্দেশ্য করে বললাম, তোর কি অবস্থা? ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি একটু চাপে ছিলাম। চাপে থাকবি কেন? এত চাপ কিসের? এই তো তোকে নিয়ে। আগে যদি জানতাম তুই এমন করবি তাহলে তোর ঠিকানা সেই দিনই নিয়ে নিতাম। যেতে যেতেই কেমন ওই নাম্বার বন্ধ। আমাকে নিয়ে চাপে থাকার কি আছে? বলিনি আমাকে নিয়ে টেনশন না করতে? আমি তো ভেবেছিলাম তোর সাথে কোনো যোগাযোগ করব না, কিন্তু মনকে আর ধরে রাখতে পারিনি। বন্ধু বলে কথা, একসাথে 4 বছর কাটিয়েছি। শালা, বন্ধু মনে করলে এমন কাজ করতে না। বাদ দে, কেন এসেছিস সেটা বল। বলছি, কিন্তু এখানে আরেকজন কেউ আছে, সে কেমন আছে জিজ্ঞেস করবি না? কিছু মানুষ সব সময় ভালো থাকে, তাই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। আচ্ছা সে যাই হোক, কেন এসেছিস সেটা বল। তোর কি অবস্থা? ট্রিটমেন্ট কি করাবি না? করাবো না কি জন্য? কিছুদিনের মধ্যেই আবার রাশিয়ায় যেতাম। টাকা আছে তো কাছে? তোর কাছে তো নাকি তোর টাকা নেই? তাহলে এখন টাকা আসলো কোথা থেকে? আরে পেয়েছি। মিথ্যা বলবে না, সত্যি করে বল তোর কাছে টাকা আছে না নাই? আর তুই সত্যি অপারেশন করাবি না আমার সাথে মজা করছিস? তোর সাথে মজা করতে যাব কেন? একটা কিডনি সমান হয়েছে, ডাক্তারকে বলে দিয়েছি যেন কোথাও পাওয়া গেলে নিয়ে আসে। তোর কথা বিশ্বাস হলো না। তুই বললি টাকা নেই আর এখন বলিস টাকা পেয়েছিস। সত্যি করে বল ভাই, মজা করিস না। তো শালা সেলফ ইন্ট অ্যাকাউন্টে গিয়ে ওর সামনে ধরে বললাম, এই দেখ টাকা আছে কিনা। তোর সাথে হুদায় মজা করতে যাব কেন? সত্যি তো, কিন্তু তুই টাকা পেয়েছিস কোথায় সেটা বল। তুই কি লোন নিয়েছিস না কোনো কিছু চুক্তি করে টাকা নিয়েছিস? এত প্রশ্ন করছিস কেন ভাই? যেখানে হোক পেয়েছি। ধুর। আচ্ছা শোন, কীভাবে পেয়েছি? এমনভাবে পেয়েছি। ও আচ্ছা, দুটোরই অপারেশন করে নাও। বাকি টাকা কি আকাশ থেকে টুপ করে পড়বে নাকি? না আমার নানার কবর থেকে উঠে এসে দেবে? হ্যাঁ আরে না, মানে আমি দেব। বাকি যত টাকা লাগবে আমি দেব। মিথ্যা বলো কেন? আর আমি কারো করোনার টাকা নেব না। ওই একটাই, যতদিন বেঁচে থাকবো ততদিন থাকতে চাই। তারপরও মৃত্যু ভালো, কিন্তু কারো করোনার টাকা নিচ্ছি না। ইচ্ছে তো ছিল কোনো কিছুই করব না, এমনভাবে যতদিন বেঁচে থাকবো ততদিনই। কিন্তু পরে কেন জানি ইচ্ছে হলো আমাকে আরও কিছুদিন বাঁচতে হবে।
তার জন্য তো সিম কার্ডটা নষ্ট করে দেওয়া। আমার টাকা তোমার কাছে করুণার টাকা মনে হলো কেন? আমি তোমাকে করুণা করে টাকা দেবো কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবেসে টাকা দিচ্ছি। আমার কারো টাকা লাগবে না, আপনি যে দিতে চেয়েছেন এটাই অনেক। তুমি নিবা মানে নিবা, আমি দিব তোমাকে, নিতে হবে, তুমি নিতে বাধ্য। আমি বেশি কথা বলবো না, আমার জন্য এত কথা বলাও ঠিক হবে না। আমি যখন বলেছি তখন নেব না। আমি বলছি না তুমি নিবা, না নিলে কিন্তু ভালো হবে না। সবার দাওয়াত থাকলো, সবাই বসে থাকেন। আমি বাজার থেকে ঘুরে আসি, জানলে আগে থেকেই বাজার করে রাখতাম। তুমি কথা ঘোরানোর চেষ্টা করবে না। আর রুহি বলো না আমরা তোমার এখানে খেতে আসিনি। আমি আমার শেষ কথা বলে দিয়েছি, নেব না মানে নেব না। এরা বসা থেকে উঠে টি টেবিলের কাছে গেল, তারপর ওখান থেকে ফল কাটার ছুরিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয় দেখে কোনো লাভ নেই, আমি যখন নেব না বলেছি তখন নেবই না। আমার দিকে ছুরিটা এগিয়ে দিয়ে পড়ল। ভালোভাবে বলছি, তুমি নিয়ে নাও, না হলে কিন্তু তোমার পেটে দিব একটা ঢুকিয়ে। তোমাকে আর কোনো অপারেশন করা লাগবে না। সমস্যা কি, মেরে দাও, আমি মারা যাওয়া পছন্দ করব, কিন্তু তোমার থেকে টাকা নেব না। ইরা ছুরিটা সরিয়ে ওর নিজের গলায় ধরে বলল, তোমাকে মারবো না, আমি নিজেই মরে যাব। তুমি কি নিবা? না নিলে কিন্তু সত্যি সত্যি টান দিয়ে মর দিব। দেখ, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কেটে যেতে পারে, ওটা সরিয়ে নেই। টান দেন, টান দেন। উল্টা দিকে ধরে বলে টান দেব। আমার কথা শুনে ছুরি সোজা করে ধরে একটু চেপে ধরলো। এবার কেমন লাল হয়ে গেছে, ওটা সরিয়ে নেন। দেখ, সরিয়ে নেই, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার কথা যতক্ষণ না শুনছে ততক্ষণ পর্যন্ত সরবো না, প্রয়োজনে আরো চাপ দিয়ে ধরবো। ওর টাকা নিতে সমস্যা কোথায়? দেখো, নিয়ে নাও। আমি কারো করোনার দয়ার টাকা নেব না। আর আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, ওটা সরিয়ে নেন। রক্ত এবার বেশি বের হয়ে যাচ্ছে, দেখুন, ওটা সরিয়ে নেন। বলটারা তো জেদ কেন করে রে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। আমার কথা শুনে ছুরি নামাতেই রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে রুহি আপুকে বললাম, এই নেন। রাফি বাইরে আয়। আমার কথা শুনে রাফি উঠে বাইরে আসলো। চল বাজার থেকে ঘুরে আসি। এখানে খাবো না, বাসায় যাওয়া লাগবে। ধর, খাওয়া দাওয়া সেরে তারপর যাবে। না না, চলে যাব। আর ইরা আপু তোকে সত্যি অনেক ভালোবাসে। জানি যেটা করেছে ভুল করেছিল এবং অবুঝের মতো কাজ করেছিল, কিন্তু সত্যি বলতে তোকে অনেক ভালোবাসে। ভুল বুঝতে পারার পর থেকে তোকে কত রকমভাবে খোঁজা হয়েছে তার ঠিক নেই। পুলিশ দিয়ে এই জন্য খুঁজে নেই যে তুই কোথায় আছিস সেটা জানা ছিল না। এখন প্রতিটা জেলা বা উপজেলায় যদি তোকে খোঁজার জন্য বলা হতো তাহলে দেখা গেছে বাজে কিছু একটা ঘটে গেল। তুই ডাক্তার দেখাতে যেহেতু রাজশাহী গেছিস, সেহেতু তুই রাজশাহীর আশেপাশেই আছিস। চাপায় নবাবগঞ্জ সন্দেহ করে তোকে খোঁজা হয় আর তোকে পেয়ে যায়। তোদের কিছু বলার নেই, সত্যি কি তোরা এখনই চলে যাবে? আর আমার একটা কথা শোন, দেখ, তুই এখনো ভালোবাসিস এবং কষ্ট পাস, আর এরা আপু পায় আর কষ্ট না দিয়ে আপন করে নে। ওদের পরিবার নিয়ে ঝামেলা নেই, তোর চিকিৎসার খরচ সব ইরার আব্বুই দিতে চেয়েছে। তোকে পাবার আশায় এখনো বিয়ে করেনি। ভালোবাসি ঠিক আছে, তবে পাওয়ার ইচ্ছে আর এখন নেই। স্বপ্ন দেখি তাকে নেই, যে আমাকে বিশ্বাস করতে পারে না সে নাকি আমাকে ভালোবাসে। আর নাটকের কথা বলিস না তো, দোষ তার কি দিব, সব দোষ আমার। গোলাপ গাছে কাটা দেখেও ধরেছিলাম, তোকে ওইসব নিয়ে বকবক করতে হবে না। সে না হয় ভুল করেছে, কিন্তু তুইও কি এখন ভুল করবি? এমন না যে অন্য কারোর সাথে রিলেশন করে তোকে ঠকিয়েছে। যদি এমন হতো তাহলে তোকে কখনো বলতাম না তুই রা আপুকে আপন করে নে, মাফ করে আপন করে নে, এটাই তো ভালোবাসা। যদি ক্ষমা না করতে পারলি তাহলে ভালোবাসলি কোথায়? ভুল সবার জীবনেই হয়, সেও করেছে, মানুষ মাত্রই তো ভুল, তাই না? ওইসব বাদ দে তো, আর তোকে যেটা বলেছি সেটা শোন। আগে আমার কথা শোন, তারপর কথা তোর শুনব। যা ভাগ শালা, তোর কথাও শুনবো না, আর তোকে থাকতেও বলবো না, যা বিদায় হ। এমন বাচ্চাদের মতো জেদ করছিস কেন? এই 1.5 বছরে তো কষ্ট কম পাসনি, আর এরা আপু কম পায়নি। বললাম না ভালোবাসি ঠিক আছে, কিন্তু কাছে পাওয়ার ইচ্ছে নেই। আর তোরা থাকবি না যাবি, যদি
থাকিস তাহলে বাজারে যাব, না হলে যাব না। বাসায় চলে যাব। তোমাকে কিছু আয়োজন করা লাগবে না। ও, খুব কি বেশি কেটেছে? সামান্য একটু কেটেছে। স্ক্রিন অনেক সফট তো, তাই একটুতেই কেটে গেছে। তোমার ফোন নাম্বার দাও, যেটা তুমি রেগুলার ইউজ করো। আচ্ছা, তারপর ফোন নাম্বার দিয়ে বললাম, একটু বসো, আমি চা তৈরি করে নিয়ে আসি। মেহমানকে না খাইয়ে পাঠানো ঠিক না বলে রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। চুপ করে দাঁড়িয়ে আছি, তখন কারো আসার শব্দ পেয়ে তাকিয়ে দেখি ইরা। গলায় অন টাইম ট্যাপ দেওয়া আছে। কিছু প্রয়োজন? না, এমনি দেখতে আসলাম। চা বানাতে পারো? চল, আমি বানাচ্ছি। আপনি যেতে পারেন, আমি বানাতে পারি। হয় মিষ্টি হবে, না হলে তেতো হবে, সমস্যা কোথায়? খেলে খাবেন, না খেলে খেতে হবে না। সরো, আমি বানাচ্ছি। আচ্ছা সরো, আমি আমার চা বানিয়ে নিচ্ছি। আমি ভালো চা বানাতে পারি। বিরক্ত না করে জানতো, আপনি রুমে বসেছিলেন তো এখানে কেন আসলেন? ইচ্ছে হলো তাই আসলাম। আচ্ছা, একটা কথা বলবো? আমি চুপ করে থাকলাম। এটা ওটা বলে যাচ্ছে। চা বানানো হলে কাপে করে নিয়ে বললাম, সরেন। তারপর রান্নাঘর থেকে বাইরে এসে রুমে এলাম। পেছনে পেছনে ইরাও আসলো। নাও সবাই চা খেয়ে নাও। আমি বেশি চা খাই না, সকালে খাওয়া হয়েছে। তিনজনের চা নিয়ে চুমুক দিতে লাগলো। চুমুক দিতে দিতে রোহি আপু বলল, তুমি কবে যাবে ভাবছো? ডাক্তারকে ফোন দিয়ে বলেছি, জানি না কবে ডাকছে, তারপর বলতে পারবো কবে যাব। তারপর টুকটাক কথা হলো। খাওয়া শেষ করে বলল, আচ্ছা তুমি থাকো, আমরা যাই। থাকবো না যখন, তখন আর কি বলবো। আচ্ছা যাও তাহলে। তারপর তিনজনে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তারকে ফোন দিই। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, আমি আকাশ আহমেদ নীল, আপনার রোগী। চাপাই নবাবগঞ্জ থেকে বলছিলাম। ওটা কি মেডিসিন খেয়ে ঠিক হবে? জি বুঝতে পেরেছি। কবে আসবো বলছেন? ঠিক আছে স্যার। ডাক্তারকে সালাম দিয়ে ফোনটা কেটে দিলাম। আমি কি রাফিকে ফোন দেব? তারপর রাফিকে দিলাম। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করেই বলল, ডাক্তারের সাথে কথা বললাম, অপারেশনের জন্য শুক্রবার ডাকলো। শুক্রবার সকালে যাব। আগামীকাল গিয়ে কি করব? এখন কি গাড়িতে আছিস? তারপর ফোন কেটে দিয়ে চুপচাপ আবারও টিভি দেখতে লাগলাম। দুপুরে বল, কি খবর? খোঁজ পেয়েছিস? পেয়েছি। শুক্রবার অপারেশন হবে। টাকা নিতে রাজি হচ্ছিল না, অনেক বলার পরেই রাজি হয়েছে। বুঝলাম, কিন্তু তোর গলায় ওয়ান টাইম টেপ কি জন্য? কি হয়েছে তোর গলায়? তেমন কিছু, একটু কেটে গেছে, তেমন কিছুই আসলে না, তাই অন টাইম টেপ দেওয়া। নিজের গলায় ছুরি ধরে ভয় দেখাতে গিয়ে একটু কেটে গেছে, মানছিল না, তাই এমন করা। তুই কি ছোট বাচ্চা? সব কিছু নিয়ে ফাজলামি করে। যদি বেশি হয়ে কেটে যেত তাহলে কি হতো? এত রাগ করছো কেন? সামান্য একটু তো কেটেছে। খাবার খেয়ে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা নাম্বার। কেটে দিলাম। আবার ফোন দিল। এমনভাবে কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ করে বললাম, যখন ফোন কেটে দিচ্ছি তখন বুঝতে হবে আমি ব্যস্ত আছি। তাহলে এতবার ফোন দেওয়ার কি আছে বলুন? কি নিয়ে এত ব্যস্ত? তোমার কি কাজ থাকতে পারে না এখন? ইউটিউবে কার্টুন দেখি। তুমি কি ছোট যে এই বয়সে কার্টুন দেখো? আর আমার থেকে তোমার কাছে কার্টুন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? একটু হেসে বললাম, গুরুত্ব দিয়ে লাভ কি? গুরুত্ব দিয়ে তো দেখেছি, কিন্তু কিছুই তো পাইনি। কিছু পাইনি বললে ভুল হবে, কষ্ট তো পেয়েছি। এমনভাবে কষ্ট বা কতজন দিতে পারে। আর কার্টুনকে গুরুত্ব দিলে কখনো নিরাশ করে না। কষ্টের মাঝে মনে এক শান্তি এবং মুখে হাসি এনে দেয়। এই শান্তি আর হাসি চিরস্থায়ী না হলেও ক্ষণিকের জন্য থাকে। যাকগে সেসব কথা। কি জন্য ফোন দিয়েছেন বলেন? এমনিতেই ফোন দিয়েছিলাম, দেখছিলাম কি করছো আর শরীরের অবস্থা কেমন। আল্লাহর রহমতে ভালো আছি, আর এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছি। ও, খাবার খেয়েছো? মেডিসিন খেয়েছো? জি হয়েছে। তুমি কি মনে করেছো তুমি আমার সাথে এমন ব্যবহার করলে আমি তোমার থেকে দূরে সরে যাব? আমি জানতাম যদি আবার কখনো তোমার সাথে কথা হয় তাহলে তুমি এমন ব্যবহার করবা। খারাপ লাগলেও বা কষ্ট পেলেও তোমার সাথে কথা বলা বন্ধ করছি না। এত বছর পাগলের মতো খুঁজে পাওয়ার পরে যখন তোমাকে পেয়েছি,
তখন তোমাকে আমি ছাড়ছি না, তাতে তুমি যতটাই কটু কথা বলো না কেন, যতই আঘাত দিয়ে কথা বলো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। যদি এখন ছেড়েই যাব, তাহলে 1.5 বছর কি জন্য অপেক্ষা করে থাকলাম? আর তোমাকে পাওয়ার আশায় থাকতাম না তাহলে? চুপ করে আছেন কেন? কিছু না বললে ফোন রাখেন। ব্যস্ত আছো তখন রাখি, এগুলো কিন্তু ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব। ইরা ফোন কেটে দিল। আমিও কার্টুন দেখায় মনোযোগ দিলাম। পরের দিন অফিসে এসে বসের কাছে সব কিছু বলে ছুটি নিয়ে চলে আসি। এসে প্রয়োজনীয় কয়েকটা জিনিস ব্যাগে ভরে রেখে দিলাম। টাকা আগেই তুলে নিয়ে এসেছিলাম, তাই ওগুলো ব্যাগে রেখে দিলাম। ইরা গতকাল রাত থেকে বেশ অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ঠিক সেভাবে কথা বলিনি। কি বলবো, বলার মতো কিছুই তো নেই আমার। অনেক কথা ছিল, কিন্তু ওগুলোকে দাফন করে দিয়েছি। রাফিয়া রুহি আপুর সাথেও কথা হয়েছে। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, তখন আবারও ইরার ফোন এলো। রিসিভ করতেই, কি করো? শুয়ে আছি। খাবার খেয়েছো? মেডিসিন নিয়েছো? হুম। শরীরের অবস্থা কেমন? এই তো ভালো। আপনার? ভালো। আগামীকাল কয়টায় আসবা? 10টায় গাড়িতে উঠবো, যেতে যতক্ষণ লাগে। আমাদের বাসায় আসবা? একবার হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো, কারো বাসায় যাব না। ও, বাইরে খাবার খেতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। প্রয়োজন নেই, আমি হোটেলে খেয়ে নেব। আচ্ছা, ফোন রাখলাম। তারপর ফোন কেটে ঘুমানোর চেষ্টা করতেই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল থেকে টেনশনে আছি, কী হবে আল্লাহ ভালো জানে। পরের দিন সকালে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বসে থাকলাম। 10 মিনিট পরেই বাসে আসতেই বাসে উঠে পড়লাম। রাফি ফোন দিতে বলেছিল, তাই ওকে ফোন দিয়ে একটু কথা বলে রেখে দিলাম। তারপর 1টা নাগাদ হাসপাতালের সামনে চলে আসি। নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়তে আসি। নামাজ পড়া শেষ করে খাবার জন্য আসতে যাব, তখন কেউ পেছন থেকে ঢাক দিল। কণ্ঠ শুনে বুঝলাম এরা। পেছনে ঘুরে দেখি হাতে একটা ব্যাগ আছে, মনে হচ্ছে খাবার নিয়ে এসেছে। বারণ করা সত্ত্বেও কেন নিয়ে আসতো বুঝলাম না। আমার কাছে এসে বলল, খাবার নিয়ে এসেছি, বাইরে খাওয়া লাগবে না। খাবার নিয়ে আসতে বারণ করেছিলাম, তারপরে খাবার নিয়ে আসলেন কেন? এত কথা বলো কেন? খাবার নিয়ে এসেছি, তুমি এখন খাবা, এটাই হচ্ছে কথা। খাবে কোথায়? জায়গার অভাবে কফি শপে চলো, ওখানে বসে খেয়ে নেবা। কি আর বলবো। তারপর একটা কফি শপে এসে খাবার খেয়ে নিলাম। বিরিয়ানি নিয়ে এসেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে ডাক্তারের সাথে পরামর্শ করলাম। সন্ধ্যা 7টার দিকে অপারেশন করবে বলল, আর আরও কিছু টেস্টের জন্য বলল। তারপর আগে রিসেপশনে সব টাকা জমা দেওয়ার জন্য বলল। আমার কাছে 13 লাখ ছিল। 10 লাখ দাও, আমি 5 দিয়ে 15 লাখ জমা দিচ্ছি। তারপর রিসেপশনে সব ফর্মালিটিস পূরণ করে টাকা জমা দিয়ে দিলাম। তারপর যা যা টেস্ট দিল সেগুলো করে বাইরে বের হলাম। মাথার ভিতরে নানান চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। এখন কি করবা? চলো ঘুরে আসি। জি চলেন। আর পৃথিবীর আলো দেখতে পাবো কিনা আল্লাহই ভালো জানেন। আবার শুরু হলো সেই উল্টাপাল্টা কথা। এসব কথা বলো কেন? তারপর ঘুরতে বের হলাম। এমনভাবে সময় পার হয়ে গেল। 6টায় হসপিটালে চলে আসি। রাফি আর রুহি আপু এসেছে, ওদের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের সামনে আসে। রুহি আপু, রাফি আর ইরাকে উদ্দেশ্য করে বললাম, কোনো ভুল করে থাকলে মাফ করে দিও। বেঁচে থাকবো না থাকবো তার তো ঠিক নেই, হয়তো আর নাও ফিরতে পারি। জি, আমার এখন অনেক ভয় করছে। চোখের কোণে কখনো পানি চলে এসেছে জানি না। চোখের কোণে পানি মুছে বললাম, আল্লাহ হাফেজ, দোয়া করিও সবাই বলে আইসিইউ রুমে চলে আসলাম। সবসময় ভয় দেখায়, অনেক ভয় করছে। চুপচাপ বসে আছি। রুহি চলে গেছে, কারণ ওর বাসা থেকে ফোন এসেছে। রাফি বসে আছে আর আমি আইসিইউ লাইনের দিকে তাকিয়ে আছি। এটা দেখছি যে কখন লাইটটা অফ হবে। বুকের ভিতরে কেমন উথাল পাথাল করছে। 10:30টার দিকে লাইটটা অফ হতে উঠে দাঁড়িয়ে গেছি। ডাক্তার বেরিয়ে এলো, আসতেই বলল, ডাক্তার রোগীর অবস্থা ঠিক আছে। একটু পরে কেবিনে শিফট করলে রুমে যাই। কখন জ্ঞান ফিরবে সেই অপেক্ষায় আছি। একটা টুল টেনে বসলাম এবং রাফিকে এগিয়ে দিতে যাব, তখনই বলল, খাবার এনে দিয়ে তারপরে চলে যাও। আর বাসায় যাবো কি যাবো না এখনো জানি না। রাফি চলে গেল, আমি চুপ করে বসে আছি। একটু পরে রাফি খাবার নিয়ে চলে যায়। আমি খেয়ে চুপ করে বসে থাকি। ফোন চার্জে বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখি আব্বু ফোন দিয়েছে। রিসিভ করলে বললাম, জি বলেন।
বাসায় আসবি কখন? 11টা বাজতে গেল। আজকে আর বাসায় ফিরবো না, হসপিটালেই থেকে যাব। এটা কেমন কথা? বাসায় চলে আই, আর সকালে আবার যাবি। থাক, আমি একেবারে সকালে বাসায় যাব, এখন যাব না। এখনও জ্ঞান ফিরে আসেনি, আর আমাকে নিয়ে টেনশন করা লাগবে না। তারপরে আব্বুর সাথে একটু কথা বলে ফোন রেখে দিই। টাইম কাটছে না, তাই ফেসবুকিং করতে লাগলাম। চোখ খুলে দেখি রুমের লাইট এখনও চলছে। কয়টা বাজে আল্লাহ ভালো জানেন। হাতে স্যালাইন চলছে, আর এখন সকাল না 3 তাও জানি না। ফোনটাও ব্যাগের ভেতরে আছে। সাইডে তাকাইতে দেখি কেউ বেডে মাথা লাগিয়ে শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। বুঝতে বাকি নেই এটা কে হবে। না জাগিয়ে চুপ করে শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে গেছি। কথা বলার আওয়াজে ঘুম ভাঙলো। চোখ করে দেখি রুহি আপু, ইরা, রাফি আর একটা মেয়ে আছে। মনে হচ্ছে ওটা ওর বউ হবে। কেমন আছো সবাই? বুঝতে পেরেছি। তারপর রাফির বউয়ের সাথে কথা বললাম, হাই হ্যালো, নাম কি ইত্যাদি। ইরা দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। বুঝলাম না চোখে পানি কী জন্য। মেয়েদের মন। এখন আর হাতে স্যালাইন নেই। নার্স আসে আর কিছু খাবার দিয়ে যায়। তারপর খাবার খাওয়া শেষ করে মেডিসিন খেতে বলে চলে যায়। ইরা রাফিকে প্রেসক্রিপশন আর টাকা দিল। রাফি চলে যায়। মেডিসিন নিয়ে আসা হয়নি, আমি নিয়ে আসছি। নাও, এখন খেয়ে নাও। কিছুক্ষণ পরে এরাকে জোর করে বাসায় পাঠানো হলো। রাফি আর ভাবিও চলে গেল। রাফির অফিস আছে এবং রুহি আপু কিছুক্ষণ থেকে নার্সকে বলে চলে যায়। কী আর করব, এমনভাবেই কিছুদিন সময় কাটানো লাগবে। বিকেলে ইরা এবং একজন ভদ্র মহিলা এবং একজন বয়স্ক পুরুষ এলো। এই দুইটা ইরার আব্বু আম্মু। সামনাসামনি না দেখলেও ইরার ফোনে দেখেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভালো। এখন কেমন লাগছে? এই তো ভালো। ভাইয়া, সেই দিনের জন্য আমাকে মাফ করে দিন। আমি অনুতপ্ত সেই দিনের জন্য। ওকে মাফ করে দাও। ওর কর্মের ফল ও পেয়ে গেছে। ওরা দুই ভাই বোন শুধু এখন নামে আছে, কিন্তু ওদের মধ্যে ভাই বোনের সম্পর্কের নমুনা 1.5 বছর দেখিনি। মনে হয় কত অপরিচিত দুজনে, মনে হয় কেউ কখনো দেখেনি। তুমি মাফ করলে ইরাও ওকে মাফ করে দিবে। একটু অবাক হলাম। জি, মাফ করে দিয়েছি। কারো ওপর কোনো অভিযোগ রাখি না। তাহলে আমাকে মাফ করে দাও। আমি এখন কি বলবো বুঝতে পারছি না। রাগ অভিমান করেছি, কিন্তু ভালোবাসা তো বন্ধ হয়নি। ভালোবাসি তো এখনো। আপনি আবার কিসের জন্য মাপ চাইছেন? আমিও তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। আপনি কখনো অপরাধী মনে করেনি, তাহলে মাপ চাওয়ার কথা আসে কোথা থেকে? সত্যি? দেখো কেমন খুশি হয়ে গেল। তোমার অভিমানের সুরটা দেখো কেমন খুশি হয়ে গেল। তোমার অভিমানের সুরটা বুঝতে পারিনি এখনো। আঙ্কেলের কথা শুনে ইরার হাসি বন্ধ হয়ে গেছে। আন্টি বললেন, প্রেম বিশেষজ্ঞ আসছে, অভিমান আর ভালোবাসার বর্ণনা দিতে শুরু করেছে। কত বড় বিশেষজ্ঞ আমার বন্ধুদের জিজ্ঞেস করলেই পেয়ে যাবা। কলেজ লাইফে কত আমার চর্চা ছিল, কিন্তু কপাল গুনে কীভাবে যে তোমার মতো মেয়ে যে আমার ভাগ্যে জুটলো সেটাই বুঝি না। তোমার ভাগ্য ভালো যে তো আমার মতো মেয়ে তোমার বউ হয়েছে। আজও তোমার সাথে সংসার করে যাচ্ছি। আব্বু আম্মু, তোমরা এখানেও ঝগড়া শুরু করেছো? সংসার বুঝি এটাকেই বলে, ভালোবাসা বুঝি এমনই। আমাদের ভিতরে এমন ঝগড়া হতেই থাকে। তবে দেখো এখন পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যায়নি। তোমার সাথে দেখা করতে আসছিলাম এবং কিছু কথা বলতে, কিন্তু আগে সুস্থ হয়ে নাও, তখনই কথা বলবো। মনে মনে বললাম, কি বলবেন বা বলতে পারেন, বুঝি, সমস্যা নাই, বলতে পারেন। তোমার সম্পর্কে সব কিছু শুনেছি এবং জেনেছি। তোমাকে আমার মেয়ের বর হিসাবে মেনে নিতে সমস্যা নেই। আমার মেয়ে সুখী থাকলে আমরা সুখী। কি বলবো বোঝে আসে না, তাই চুপ করে আছি। আমার চুপ থাকা দেখে বলল, আমি জানি তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে। তুমি সময় নাও, যখন মনে হবে তখন হ্যাঁ অথবা না উত্তর দিয়ে দিবা। জোর করে তো আর তোমার উপর দায়িত্ব দিয়ে দিতে পারি না। আচ্ছা এবার আমরা যাই। এমন চলো, ইরা মনে হয় থাকবে। আচ্ছা ভাইয়া, থাকেন। আগামীকাল অথবা পরশু আবার আসবো। ওকে। তারপর ওরা 3 জন চলে গেল। আমি ভাবছি কি করা যায়। ইরা টুল টেনে বসলো। আপনি গেলেন না যে? এখানে থেকে কি করবেন? কেন? আমি এখানে থাকলে তোমার সমস্যা হচ্ছে নাকি?
আমার সমস্যা নেই, কোনো কারণ ছাড়াই বসে থাকবেন দেখে বললাম। যতক্ষণ ইচ্ছে বসে থাকেন। ফোনে চার্জ নেই, তাই বললাম ফোনটা একটু চার্জে দিয়ে দিবেন। চার্জার ব্যাগের ভিতর আছে। এরা কিছু না বলে ফোনটা নিয়ে ব্যাগ থেকে চার্জার বের করে ফোন চার্জে দিয়ে দিল। তুমি কি জব করো? একটা এনজিওতে জব করছিলাম, এখন আর জব নেই। বললো এতদিন ছুটি দিতে পারবে না, তাই রিজাইন দিয়ে দিয়েছি। কি বলো? এটা কোনো কথা হলো? সমস্যা নেই, আবার চাকরি পেয়ে যাবা? কি বলো? এটা কোনো কথা হলো? সমস্যা নেই, আবার চাকরি পেয়ে যাবা। কেন? এরা আর কিছু বললো না। আমি আর কিছু না বলে চুপ করে থাকলাম। সন্ধ্যা পর্যন্ত সময় বসে থাকলো। আচ্ছা, ফোনটা এনে দিবেন? হাই স্কুলের শিক্ষিকা, রাজশাহীতে শিফট হয়ে যাব। আবারও কিছু না বলে ফোনটা এনে দিয়ে বলল, জি। ইরা চলে গেল। আমি চুপ করে ফোন টিপতে লাগি। এমনভাবে 15 দিন চলে গেল। এখানে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে গেছি। 5 দিন ইরা প্রায় সবসময় ছিল। তারপরের দিনগুলো থেকে মাঝে মাঝে আসছে। তারপর থেকে নার্স নিয়মিত মেডিসিন, তারপর খাবার দিয়ে গেছে। আজকে রিলিজ দিয়ে দিবে, তাই সবাই এসেছে। প্রায় 17 লক্ষ টাকার মতো খরচ। আঙ্কেল আন্টি, ইমন, রাফি, রোহি আর ইরা তো আছেই। বলো তোমার মতামত কি? আর তুমি ওখানে গেলে তোমার দেখাশোনা কে করবে? ইরার দিকে তাকালাম, তাকিয়ে বললাম, এখন তো একটু চলাফেরা করতে পারছি। ইরা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি রাজি আছি। আপনার মেয়েকে গ্রহণ করতে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কাজী ডেকে নিয়ে আসছি। তুমি কয়েকদিন আমাদের বাসায় থেকে যাও, আর কিছুটা সুস্থ হয়ে তারপর না হয়ে যেও। না, এখানে আর ভালো লাগছে না। এমনভাবে সবাই মিলে বলতে থাকে, সবার কথা অপেক্ষা করতে পারলাম না, তাই বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওখান থেকে রিলিজ নিয়ে ইরাদের বাসায় চলে আসি। রাফি আর রোহি চলে গেছে। রুমে আসতেই আস্তে করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমারও চোখ দিয়ে পানি বের হয়ে গেছে খুশিতে। ঠিক কতক্ষণ কান্না করলাম জানি না। একটা সময় বুক থেকে মাথা সরিয়ে কপালে চুমু দিয়ে বললাম, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ইরা চোখে কোণে পানি মুছে দিয়ে বললাম, এখন কি ছাড়বা? এমনভাবে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে। তুমি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছো। এতদিন মানে নিতে কি হয়েছিল তোমার? দেখছিলাম তুমি করো, আমার উপর বিরক্ত হচ্ছ না। সব কিছু হাসি মুখে সহ্য করে আমার সেবা করে যাচ্ছ। কি দেখলে? আমি পেয়েছি না? বিছানায় শুয়ে পড়লাম। হাসপাতালে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। হবাই তো, আমার সাথে তো তেমন কথাই বলনি। বললে তাও একটু বিরক্ত ফিল কাটতো। এখন আমি বিশ্রাম না। এরা চলে গেল। জীবনটা কেমন যেন কোথা থেকে কি হচ্ছে আর হবে আল্লাহ ভালো জানেন। গল্পটা এখানেই শেষ করছি। তবে সত্যি বলতে বিয়ের পর আসল গল্প শুরু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।